স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো বলো, একদিন যা পড়াশোনা হয়েছে, কালকে অসুবিধা আছে একটু বলে না। কার কোনো অসুবিধা আছে পড়াশোনায়? দেখছিস পড়া, দেখেছিস পুরনো পড়া, দেখেছিস সব? পরীক্ষা দিতে হবে তো, মানে ইউনিভার্সিটি পরীক্ষাটা তো আছে, পরীক্ষা দিতে হবে তো, পড়া তো তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে। হুট করে কখন বলবে পরীক্ষা, কত আর দেরি করবে? হয়তো ম্যাক্সিমাম 1 মাস, 1 মাসের মতো নিশ্চয়ই পরীক্ষা নেবে। তাহলে আগের দিন আমরা পার্শিয়ালি মিসেবল লিকুইডস, যেটা মূলত ফেনল ওয়াটার সিস্টেম, সেইটা নিয়ে ডিসকাশনসটা করেছিলাম বা আলোচনাগুলোকে করে ফেলেছিলাম। আজকে যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা বেসিক্যালি, মানে আমি মেন টপিকগুলো আগে একটুখানি বলে নিই, তারপর ছোটোখাটো একটু একটু জিনিসপত্র এদিক ওদিক থেকে যাচ্ছে, সেগুলো তারপরে আমি একসাথে গোটাবো আর কি। তাহলে আমরা যেভাবে পড়েছিলাম তুমি একটু খেয়াল করে দেখো, একদম শুরু থেকে আরম্ভ করলে প্রথমে কিছু বেসিক ডিসকাশন করে নেওয়া হয়েছিল। ধরো ফেজ, কম্পোনেন্ট, ডিগ্রিজ অফ ফ্রিডম, তাদের যে রিলেশন, সেখান থেকে গিভস ফেজ রুল, অর্ডার অফ ফেজ ট্রানজিশন ইত্যাদি আলোচনা করা হয়েছিল। তারপরে হচ্ছে একটা পিওর সাবস্টেন্স বা ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, তার জন্য ফেজ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে ক্যাপেরান ইকুয়েশন, কসেস ক্যাপেরান ইকুয়েশন এসব বলা হয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম কোয়ালিটেটিভ প্রপার্টিতে, যেখানে একটা ফেজ, লিকুইড ফেজটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইনারি সলিউশন, আর ভেপার ফেজটা সেটা কিন্তু পিওর ফেজ, কারণ আমি একটা ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছি, যাতে করে ভেপার ফেজে কোনো সলিউট না যায়। সেখান থেকে কোয়ালিটেটিভ প্রপার্টিজ তার বিভিন্ন ফিচার্সগুলোকে দেখেছি। তারপরে চলে এসেছিলাম বাইনারি সলিউশনে, যেখানে লিকুইড ফেজটাও বাইনারি আর ভেপার ফেজটাও বাইনারি। সেখান থেকে আইডিয়াল বাইনারি সলিউশন নিয়ে কিছু ডিসকাশন হয়েছে, আর তার সাথে সাথে হচ্ছে নন আইডিয়াল বাইনারি সলিউশন, সেটা নিয়ে ডিসকাশন, সেখান থেকে অ্যাজিওট্রো ইত্যাদি আমরা আলোচনা করেছি। আচ্ছা, তারপরে চলে এসেছিলাম লিকুইড লিকুইড ইকুইলিব্রিয়াম, সেই কনটেক্সটে ফেনাল ওয়াটার সিস্টেম, যেটা আগের দিন আলোচনা করেছি। তাহলে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, লিকুইড লিকুইড ইকুইলিব্রিয়াম, তারপর আজকে যেটা চলে আসবো সেটা হচ্ছে লিকুইড সলিড ইকুইলিব্রিয়াম বা সলিড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম। সেখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউজেক্টিভ মিক্সচারের গল্পটা, সেটা একটু ভালো করে দেখতে পাই। তাহলে তাহলে আজকে টোটাল আলোচনা topics to be discussed. Solid, liquid, phase equilibrium, এই কনটেক্সটে আমাদের ইউটেকটিক সিস্টেম বা ইউটেকটিক মিক্সচার, সেইটাকে একটু ভালো করে বুঝতে হবে। সলিড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম, সেখান থেকে ইউটেকটিক মিক্সচার, এই জিনিসগুলোকে বুঝতে হবে। মানে আমরা এতক্ষণ পর্যন্ত এর আগের যে 3-4টে ক্লাসে লিকুইড, যেটা পিওর লিকুইড নয় সার্টেনলি, একটা সলিউশন, সলিউশন সে ভেপোরাইজ হয়ে সলিউশনের সলভেন্টে ভেপোরাইজ করছে, সলিডে ভেপোরাইজ করছে বাইনারি সলিউশনের রেসপেক্টে, ভেপার ফেজে দুজনেই গেল এবং তাদের মধ্যে যে পারস্পরিক ইকুইলিব্রিয়াম চলছে আর কি, সেইটা নিয়ে যা সব ডিসকাশন ইত্যাদি হয়েছে। এখন উল্টোটা, যে তুমি টেম্পারেচার কমাতে থাকো, তাহলে যেটা হবে যে, মানে বা টেম্পারেচার কমাও বা না কমা, যেটা হচ্ছে যে লিকুইড ফেজের সঙ্গে সলিড ফেজ তাদের যে করসপন্ডিং ইকুইলিব্রিয়ামটা থাকছে আর কি, সেইটা একটুখানি আমাদের দেখতে হবে। আচ্ছা, এটা দেখার জন্য প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে একটা থার্মাল অ্যানালিসিস বলে একটা ব্যাপার আছে, সেটা একটুখানি দেখা। মানে বেসিক্যালি কোন একটা অ্যাপারেটাস আছে, যে অ্যাপারেটাসটা কনস্ট্যান্ট রেটে
কোন একটা সিস্টেম থেকে হিটটাকে এক্সট্রাক্ট করে দিচ্ছে। এবারে কোন একটা সিস্টেম থেকে যদি হিটটা এক্সট্রাক্টেড হয়ে যায় তাহলে সাধারণত তার টেম্পারেচার কমবে। তাহলে এবারে এই যে কুলিং টাইম আর কি, যদি কনস্ট্যান্ট রেটে তুমি হিটটাকে নিয়ে নাও তাহলে একটা সময়, যত সময় যাবে তত বেশি হিট এক্সট্রাক্টেড হয়ে যাবে এবং তার মতো করে টেম্পারেচারের চেঞ্জ হবে। তাই যে টেম্পারেচারটা যে ফাংশন অফ টাইম যে তুমি প্লট করছো সেটাকে বলা হচ্ছে কুলিং কার্ভ। তাহলে থার্মাল অ্যানালিসিস এবং সেখান থেকে কুলিং কার্ভ, সেইটা প্রথমে একটুখানি দেখে নিই। সেইটা একটু তোমাকে হেল্প করবে এই সলিড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম ইউটিলিটি সিস্টেমটা, তার যে করসপন্ডিং টেম্পারেচার ভার্সেস কম্পোজিশন প্লট সেগুলো আঁকতে সাহায্য করবে। তাহলে প্রথমে চলে আসা যায় থার্মাল অ্যানালিসিস। সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যে ধরো কোনো একটা ডিভাইস দিয়ে হিট ইজ extracted from the system at constant rate and hence temperature should decrease। এটা এবার ভেরিয়েশন অফ টেম্পারেচার with time is called the এবারে কুলিং কাপ বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে পিওর সাবস্টেন্সের কুলিং কাপটা কেমন হতে পারে সেটা একটুখানি আমি দেখি। তাহলে এটা হচ্ছে কুলিং কাপ। যে কোনো একটা ডিভাইস থেকে তুমি একটা কনস্ট্যান্ট, মানে ফ্রিজ বা এই ধরনের সিচুয়েশনে যেমন করতে হয়, ধরো রেফ্রিজারেটার বা ফ্রিজে যে ধরনের সিচুয়েশন, তুমি কারেন্ট তখন অন করলে সেখান থেকে যদি হিটটা এক্সট্রাক্টেড হতে পারে, ঠিক আছে, হিটটা হয়তো কনস্ট্যান্ট রেটে এক্সট্রাক্টেড হয় কিনা জানি না, কিন্তু হিটটা ধরো এক্সট্রাক্টেড হচ্ছে। এসি যখন ব্যবহার করছো হিটটা তোমার এক্সট্রাক্টেড হচ্ছে, ঠিক আছে, ওখানে হয়তো একটা টেম্পারেচারটা, মানে তুমি মানে মানে এসির ক্ষেত্রে একটা সার্টেন টেম্পারেচার নিচে তুমি নামাতে পারো, হয়তো 16 ডিগ্রি পর্যন্ত নামাতে পারলে, কিন্তু ফ্রিজের ক্ষেত্রে তো নেগেটিভ টেম্পারেচার পর্যন্ত যাওয়া যেতে পারে। নেগেটিভ মানে আমি নেগেটিভ ডিগ্রি সেন্টিগ্রেড বলছি, নেগেটিভ নেগেটিভ কেলভিন তো আর হবে না এটা। তাহলে এবারে কতক্ষণ আমি এক্স অ্যাক্সিস বরাবর সময়টাকে প্লট করছি, টাইমটাকে প্লট করছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচারটাকে প্লট করছি, তাহলে তার ছবি টবিগুলো কেমন হবে সেটা একটুখানি দেখতে চাইছি। তাহলে প্রথমে যেটা করবো, কুলিং কাপ ফর পিওর লিকুইড, সেটা দেখি কেমন দেখতে হয়। কুলিং কাপ ফর পিওর লিকুইড, কুলিং কাপ ফর পিওর লিকুইড। দেখো আমি একটা প্লট আঁকছি যেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচারটাকে প্লট করা হচ্ছে, টেম্পারেচার ক্যাপিটাল টিটা হচ্ছে টেম্পারেচার রিপ্রেজেন্ট করছে, আর এক্স অ্যাক্সিস বরাবর টাইমটাকে প্লট করা হচ্ছে, টিটা হচ্ছে টাইম রিপ্রেজেন্ট করছে। আচ্ছা ধরো তুমি এরকম একটা জায়গা থেকে স্টার্ট করলে, হ্যাঁ, টেম্পারেচার বেশ বেশি আছে আর কি, হ্যাঁ, মানে এমনি শুরুটা, মানে তুমি অ্যাকচুয়ালি যেটা স্টার্ট করা উচিত ইনিশিয়াল টাইম থেকে তো স্টার্ট করা উচিত। মানে তুমি ধরো শুরুতে ছিল যখন তোমার ওই যে যন্ত্রটা তুমি অন করনি, ধরো এই জায়গায় তুমি যন্ত্রটা স্টিল অন করনি, মানে যে ডিভাইসটা তোমার হিটটাকে এক্সট্রাক্ট করছে সেটা তখনও তুমি ধরো অন করনি। এবার তুমি ওটাকে অন করলে তাহলে কি হবে, তার টেম্পারেচার হাই ছিল, একটা পিওর লিকুইড আছে, তাহলে পিওর লিকুইডের ক্ষেত্রে কি হবে, যত সময় যাবে তার টেম্পারেচারটা কমবে। তা ধরো এই সময়ের সাথে সাথে তোমার যত সময় যাচ্ছে তার মতো করে তোমার টেম্পারেচারটা কমছে, সময় যাচ্ছে টেম্পারেচার কমছে, সময় যাচ্ছে টেম্পারেচার কমছে, তাই হবে। একটা পিওর লিকুইড ধরো জল নিয়েছো তুমি, ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড একটা জল নিয়েছো, তো যদি হিট এক্সট্রাক্টেড হয় তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড জলের টেম্পারেচার তো গ্র্যাজুয়ালি কমবে, সেটাই হচ্ছে। তাহলে এইটা বেসিক্যালি একটা পিওর লিকুইড, একটা লিকুইড যত টাইম এগোচ্ছে তার টেম্পারেচারটা কমছে। আর এই কমাটাকে থ্রু আউট কমতে থাকবে না, একটা সময় কি হবে, দেখো একটা সময় যেটা হবে যে যখন তার
এই লিকুইডটা তার ফ্রিজিং পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে, একটা পিওর সাবস্টেন্স বলে আমি ফ্রিজিং পয়েন্ট পিএফ স্টার বলছি। যখন ফ্রিজিং পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে তখন তুমি জানো যে 1 গ্রাম জল তাকে বরফে কনভার্ট করতে তোমার 80 ক্যালোরি হিট লাগে। তার মানে হিটটা তো এক্সট্রাক্টেড হতে হবে, তবেই তো লিকুইডটা সলিডে কনভার্টেড হবে, বা জলটা বরফে কনভার্টেড হবে। তাহলে ওই যে পুরো সময়টা, ধরো তোমার কাছে লেসে আমি কথা কথা বলছি 1 কেজি জল আছে, তাহলে 1 কেজি জল হলে তার জন্য যে তোমার 80,000 ক্যালোরি হিট লাগবে, হিটটা এক্সট্রাক্টেড করতে হবে। হিটটাকে এক্সট্রাক্ট করতে গেলে সময় তোমার এগোবে, তবে সময়ের সাথে সাথে তোমার হিটটা এক্সট্রাক্টেড হচ্ছে, তার জন্য কিন্তু টেম্পারেচারটা কমছে না। টেম্পারেচার, সেই হিটটার অ্যাকচুয়ালি রোলটা কি হচ্ছে না, যে লিকুইড থেকে সলিডিফাই করছে জিনিসটা, মানে তোমার এই যে সলিডিফিকেশন যে প্রসেসটা ঘটছে আর কি, তারটার জন্য যে লেটেন্ট হিটটা সেটা তোমার এক্সট্রাক্ট করতে হচ্ছে, সেই জন্য তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে লিকুইডটা সলিডে কনভার্টেড হচ্ছে। অর্থাৎ এই জায়গাতে লিকুইড এবং সলিড তার একটা ইকুইলিব্রিয়াম চলছে, ঠিক আছে। আচ্ছা, এটা চলতে চলতে যখন পুরো লিকুইডটাই সলিডে কনভার্টেড হয়ে গেল, পুরো লিকুইডটা তার সলিডে কনভার্টেড হয়ে গেল, তখন উপায় নেই, তখন টেম্পারেচার তুমি আরো বাড়াও, টেম্পারেচার আরো বাড়ালে তার মতো করে, সরি, টাইম যদি আরো যায়, মানে আরো যদি সময় তুমি যাও, টেম্পারেচারটা কিন্তু আবার তোমার কমতে থাকে। তাহলে প্রথমে লিকুইডের টেম্পারেচারটা সময়ের সাথে সাথে কমছিল, তবে যখন লিকুইডটা সলিডে কনভার্টেড হচ্ছে তখন সময় এগিয়ে যাচ্ছে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, এবং সেই টেম্পারেচারটা কিন্তু সেখানে ফ্রিজিং টেম্পারেচার। এবারে যেখানে সলিডিফিকেশনটা এন্ড করলো, শেষ হয়ে গেল, তারপরে তুমি যদি আরো টেম্পারেচার, আরো টাইম বাড়াও, তাহলে হিট আরো এক্সট্রাক্টেড হচ্ছে, তখন সলিডের টেম্পারেচারটা কমছে। অর্থাৎ এই জায়গাটা আছে কিন্তু তোমার একটা সলিড, এই জায়গায় লিকুইড, এই জায়গায় লিকুইড সলিড ইকুইলিব্রিয়েট করছে, এই জায়গাটা তোমার সলিড হচ্ছে। তাহলে এই যে পয়েন্টটায়, এই পয়েন্টটা তোমার সলিডিফিকেশন স্টার্ট হচ্ছে, আর এই জায়গাটায় সলিডিফিকেশনটা তোমার এন্ড হচ্ছে। এই জায়গাটা হচ্ছে সলিডিফিকেশন স্টার্ট, আর এই জায়গায় হচ্ছে তোমার সলিডিফিকেশন এন্ডস। এই সলিডিফিকেশন স্টার্ট আর সলিডিফিকেশন এন্ডস। আর এই যে পয়েন্টে ব্রেকগুলো পাচ্ছ না, স্টোপের যে চেঞ্জগুলোকে পাচ্ছ, সেগুলোকে বলা হয় অ্যারেস্ট। ধরো তুমি যদি এই এ পয়েন্ট থেকে ধরো স্টার্ট করেছিলে, এটা এ পয়েন্ট থেকে স্টার্ট করেছো, এইটা ধর বি পয়েন্ট, এটা ধর সি পয়েন্ট, এটা ধরো ডি পয়েন্ট। এখানে বি হচ্ছে, একে বিকে বলা হবে ফার্স্ট অ্যারেস্ট, সিটাকে বলা হবে সেকেন্ড অ্যারেস্ট। মানে যেখানে যেখানে তোমার এই স্টোপের যে চেঞ্জটা হচ্ছে সেগুলোকে বলা হবে তোমার অ্যারেস্ট বলা হয় সেগুলো, ঠিক আছে। তো দেখো, একটা পিওর সাবস্টেন্স মানে পিওর লিকুইড, তার যে করসপন্ডিং কুলিং কার্ভ, অর্থাৎ সময় এগোচ্ছে মানে হিটটা এক্সট্রাক্টেড হচ্ছে, আর হিট যখন এক্সট্রাক্টেড হবে তখন টেম্পারেচারটা কমবে, এবং টেম্পারেচার অ্যাজ এ ফাংশন অফ টাইম যখন তুমি প্লট করছো একটা পিওর লিকুইডের জন্য, তার ছবির নেচারটা এরকম হলো। এটা কারো বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? কি হলো বলো, কারো কোনো মুখে কথা নেই কেন? হুম, বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে তো, না ঘুমিয়ে পড়ছো? হুম, ঠিক আছে। আচ্ছা, এবারে এটা খুব নর্মাল ব্যাপার। এবারে আমাদের যেটা দরকার যে কুলিং কাপ, সেটা একটা পিওর লিকুইড না করে একটা বাইনারি সলিউশন যদি করি তখন কি হবে। মানে একটা বাইনারি সলিউশন আছে, বাইনারি লিকুইড সলিউশন আছে, তার টেম্পারেচার যখন তার যত সময় যাচ্ছে, হিট যখন এক্সট্রাক্টেড হচ্ছে, তার টেম্পারেচারটা কিরকম করে যাবে সেইটা একটুখানি আমাকে দেখতে হবে। নেক্সট যেটা আমরা করব, কুলিং কাপ ফর বাইনারি সলিউশন। কুলিং কাপ ফর বাইনারি সলিউশন।
আচ্ছা, তুমি একটা বাইনারি সলিউশন কনসিডার করো যেখানে দুটো কম্পোনেন্ট আছে এ আর বি। আচ্ছা, এবার টেম্পারেচার যখন কমাচ্ছ, এ আর বি এই দুটোর মধ্যে মানে কোনো একজন প্রথমে সলিডিফাই করবে। মানে এমনিতে দেখবে যে একটা, তুমি ধরো যে কোনো একটা সলিউশন যখন তুমি কনসিডার করো, হ্যাঁ, ধরো তুমি একটা বাইনারি সলিউশন, হয়তো জলেতে কোনো একটা সোডিয়াম ক্লোরাইড বা কাউকে তুমি একটা মিশিয়ে দিই, সেটা তো বাইনারি সলিউশন আলটিমেটলি হলো। এবারে তাদের ফ্রিজিং পয়েন্টটা কার কত তার উপরে নির্ভর করে, কারো ফ্রিজিং পয়েন্ট ধরে না 100 ডিগ্রি, কারো ফ্রিজিং পয়েন্ট 50 ডিগ্রি, তার টেম্পারেচার তুমি কমাচ্ছ, তো যার ফ্রিজিং পয়েন্টটা বেশি অর্থাৎ 100 ডিগ্রি, সে আগে ফ্রিজ করবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে তোমার এখন যদি এদিকে টেম্পারেচার প্লট করা হয় আর এদিকে যদি টাইম প্লট করা হয়, আমি শুরুটা করলে এরকম একটা জায়গা থেকে, তাহলে একদম শুরু থেকে যেটা হবে যে তোমার যত সময় এগোচ্ছে টোটাল সলিউশনের টেম্পারেচারটা কমছে। তাহলে এই জায়গাটা এটা কি না, একটা সলিউশন অফ, ধরে নাও এ অ্যান্ড বি, দুটো যে স্পিসিস ছিল এ আর বি, তার সলিউশনটা ছিল যত সময় এগোচ্ছে, টাইম যত এগোচ্ছে, তার টেম্পারেচারটা কমছে। আচ্ছা, এবারে একটা পয়েন্ট আসার পরে কি হচ্ছে দেখো, এই একটা পয়েন্ট ধরো এলো, এই পয়েন্টটা আসার পরে এ আর বি এর সলিউশন থেকে কোন একটা কম্পোনেন্ট, ধরে নাও এ অথবা বি, সে সলিডিফাই করা স্টার্ট করছে। হ্যাঁ, তাহলে এরপরে যেটা হচ্ছে যে তোমার দেখো, মানে এ আর বি এর মধ্যে দুজনই একসাথে প্রথম সলিডিফাই করবে না। প্রথমে যেটা হবে যে দুজনের মধ্যে যে কোনো একজন সলিডিফাই করার চেষ্টা করে, সলিডিফাই করবে। আচ্ছা, এবারে একটা এখানে ব্যাপার আছে যে যখন একটা পিওর লিকুইড ছিল, যখন সে সলিডিফাই করার চেষ্টা করছিল, তখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। অর্থাৎ টেম্পারেচার ভার্সেস টাইম যখন তার প্লট করছে, এটা প্যারালাল টু টাইম অ্যাক্সিস হচ্ছে, কারণ এই পুরো জায়গাটা যতক্ষণ না পর্যন্ত পুরো লিকুইডটা পুরো সলিডে কনভার্টেড হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল। কিন্তু যখন সলিউশন তুমি কনসিডার করছো এ আর বি, অর্থাৎ এ যদি তোমার সলিডিফাই করে যায়, তাহলে ধরে নাও যদি বিটা তোমার সলভেন্ট হয় আর এটা হচ্ছে সলিউট হয়, বা উল্টোটা আমি বলা ভালো, এটা ধরো সলভেন্ট বিটা সলিউট, এইভাবে পাবো, এটা ধরো সলভেন্ট বিটা ধরো সলিউট, তাহলে এ যদি সলভেন্ট আর বি যদি সলিউট হয়, তাহলে এ যদি তোমার সলিডিফাই করে যায়, তাহলে মানে সলভেন্টটা যদি সলিডিফাই করে যায়, তাহলে সলিউশনের কনসেন্ট্রেশনটা কি হবে, বাড়বে। মানে ধরো আমার 1 লিটার সলভেন্ট ছিল আর কোনো একটা গিভেন অ্যামাউন্টে সলিউট ছিল, তো 1 লিটার সলভেন্টের মধ্যে কিছুটা কিন্তু সলিডিফাই করে যায়, তাহলে যে সলিউশনটা পড়ে যাচ্ছে সেখানে সলিউটের পরিমাণ যা ছিল তাই রয়ে যাচ্ছে, কিন্তু সলভেন্টের পরিমাণটা কমে গেল। তাহলে কি হবে, আলটিমেটলি কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। আর এবারে কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তুমি দেখো এই যে আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টিজ বা ইত্যাদির ক্ষেত্রে তুমি দেখেছো যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়, মনে আছে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়। তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যদি হয়, তার মানে এই ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা কিন্তু কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে হচ্ছে কমতে থাকে। মানে দেখো তুমি যদি, এক সেকেন্ড এটাকে না একটু খাড়া করে করি, বুঝলো? এবারে কি হচ্ছে, একটা সময়ের পরে দেখো তোমার এই এরকম দেখতে হলো, এইখানে কি হচ্ছে না, এই জায়গাতে এই যে পার্টিকুলার পয়েন্টে এর সলিডিফিকেশন স্টার্ট হয়েছে। মানে এই যে পার্টিকুলার পয়েন্টটা কি হচ্ছে, সলিডিফিকেশন অফ এ স্টার্ট, এই জায়গায় এ সলিডিফিকেশন স্টার্ট হয়েছে। তাহলে এই যে পুরো জায়গাটায় দেখো টেম্পারেচারটা কিন্তু এ যখন সলিডিফাই করছে কোনো একটা সলিউশন থেকে, তখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে না, বাট দ্যাট ইজ এ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তোমার টেম্পারেচারটা কিন্তু কমছে। তাহলে এই জায়গাতে যেটা হচ্ছে তোমার সলিউশন, বাইনারি সলিউশনটা ছিল, তার সঙ্গে কিছুটা এ সলিড ফর্মে তৈরি হয়ে গেছে, তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে। আচ্ছা, এটা কিছুক্ষণ চললো এটা। আচ্ছা, এবারে এই একটা সার্টেন পয়েন্টে আসার পরে তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে বি এর সলিডিফিকেশনও তোমার স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সেকেন্ড কম্পোনেন্ট যেটা বি আছে তার সলিডিফিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় হচ্ছে তোমার সলিডিফিকেশন অফ বি স্টার। প্রথমে এ সলিডিফাই করছিল, একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত কমলো, তারপর যখন বি এর
ফ্রিজিং পয়েন্ট বা তার কাছাকাছি জায়গায় তুমি চলে আসছো, তখন বি এর সলিডিফিকেশন স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটায়, এই জায়গাটা কে কে আছে না, একটা সলিউশন আছে এইটা, তার সঙ্গে ইকুইলিব্রিয়েট করছে, এ সলিডও তৈরি হয়েছে আর বি সলিডও তৈরি হয়েছে। এটা বেশ কিছুক্ষণ চললো, চলার পরে তারপরে যখন এ এবং বি দুজনেরই সলিডিফিকেশন স্টার্ট মানে কমপ্লিট হয়ে গেল, তখন তোমার একটা নর্মাল এর মতো সলিডের মতো করে তার টেম্পারেচারটা কমছে, যেখানে শুধুমাত্র এ সলিড আর বি সলিডের একটা ফিজিক্যাল মিক্সচার তোমার থাকছে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে সলিডিফিকেশনটা এন্ড হচ্ছে, মানে এ এবং বি দুজনেরই সলিডিফিকেশনটা এন্ড হচ্ছে। সলিডিফিকেশন এন্ড, তাহলে বুঝতে পারলে? দেখো তাহলে যেটা হচ্ছে যে প্রথমে এ বি এর সলিউশন থেকে যখন তুমি সময় এগোচ্ছে, তখন এ সলিউশনের টেম্পারেচারটা কমছে, একটা সময় এসে এ এবং বি এর মধ্যে এটা সলিডিফাই করতে স্টার্ট করলো। তারপর আরো যখন সময় এগোচ্ছে, তখন ওভারঅল সলিউশনের টেম্পারেচারটা জাস্ট কমে যাচ্ছে, কারণ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে। মানে সলভেন্ট যদি এ হয়, সেটা যদি সলিডিফাই করে তাহলে কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, কনসেন্ট্রেশন বেড়ে গেলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা তোমার বাড়তে থাকে। সেই মতো করে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তোমার এই টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কমছে। আবার একটা তারপরে কমতে কমতে একটা সার্টেন টেম্পারেচার পরে এর সঙ্গে থেকে বিও সলিডিফাই করা স্টার্ট করছে, এবং ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত পুরোটা সলিডিফাই করে যাচ্ছে। পুরোটা সলিডিফাই করে গেল, তারপরে জাস্ট এ আর বি সলিড মিক্সচার আছে, তারপর সেখান থেকে তুমি আরো যদি টাইম এগো তার টেম্পারেচারটা আরো তোমার কমছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এই যে তোমার এইখানে কতগুলো ব্রেকিং পয়েন্ট দেখো, এ একটা ব্রেকিং পয়েন্ট, বি একটা ব্রেকিং পয়েন্ট, সি একটা ব্রেকিং পয়েন্ট। তাহলে এটাকে বলবো তুমি ফার্স্ট অ্যারেস্ট, বিটা হচ্ছে তোমার সেকেন্ড অ্যারেস্ট, আর সিটা হচ্ছে তোমার থার্ড অ্যারেস্ট। তাহলে এ বি সি তার হচ্ছে অ্যারেস্ট, এ হচ্ছে ফার্স্ট অ্যারেস্ট, বি হচ্ছে সেকেন্ড অ্যারেস্ট, সি হচ্ছে তোমার থার্ড অ্যারেস্ট। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে তোমার সি পয়েন্টটা আসার পরে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এই যে জায়গাটা, এই জায়গাটা তোমার এ মানে এ তো সলিডিফাই করে গেছে, তার সঙ্গে বিও সলিডিফাই করতে তোমার স্টার্ট করছে। এবারে যে পয়েন্টে এ আর বি দুজনই সলিডিফাই করা স্টার্ট করলো, এইটা এই যে করসপন্ডিং টেম্পারেচারটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টেম্পারেচারটাকে বলা হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার। এই টেম্পারেচার হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার। ঠিক আছে, তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচারে এর সাথে সাথে বিও সলিডিফাই করা স্টেপ সলিডিফাই করছে, সেটাকে বলা হবে হচ্ছে তোমার ইউটেকটিক টেম্পারেচার। এবং এই যে জায়গাটা, এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটাকে বলা হয় ইউটেকটিক হল্ট। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ইউটেকটিক হল্ট। আর যেটা আমি এই টিইটাকে বলা হচ্ছে তোমার ইউটেকটিক টেম্পারেচার। ইউটেকটিক টেম্পারেচার মানে টেম্পারেচার কমছিল, কমে কমে একটা সার্টেন টেম্পারেচার পরে এসে এ আর বি দুজনে একসাথে সলিডিফাই করার স্টেপ ট্রাই করছে। মানে এটা কনস্ট্যান্ট ফ্রিজিং মিক্সচারের মতো, যেমন একসাথে যখন বয়েল করছিল অ্যাজিপ্টভ মিক্সচারের ক্ষেত্রে কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার তুমি বলছিলে, তাই টি টেম্পারেচার একটা কনস্ট্যান্ট ফ্রিজিং মিক্সচার তৈরি হচ্ছে। তাহলে অ্যাট দিস টেম্পারেচার এ অ্যান্ড বি solidify together, তাহলে একসাথে সলিডিফাই করছে অ্যাট দিস টেম্পারেচার এ অ্যান্ড বি সলিডিফাই টুগেদার। হ্যাঁ, দিস ইজ এ কনস্ট্যান্ট ফিজিং মিক্সচার called the eutectic mix। এখানে একটা কনস্ট্যান্ট ফ্রিজিং মিক্সচার তৈরি হচ্ছে, সেটা বেসিক্যালি তোমার ইউটেকটিক মিক্স। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা কুলিং কার্ভ ফর বাইনারি সলিউশন। হ্যাঁ, এটা জাস্ট একটা কুলিং কার্ভ হলো। ঠিক আছে, আগেরটা হলো পিওর সাবস্টেন্সের জন্য কুলিং কার্ভ, এটা হচ্ছে তোমার একটা বাইনারি সলিউশনের জন্য কুলিং।
আচ্ছা, এবারে আমাদের যে এই ছবিগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে একবার বা দুবার পড়েছে, কিন্তু এই ছবিগুলো পরীক্ষায় অনেক কম পড়ে। আমাদের যে টাইপের ছবি অ্যাকচুয়ালি পড়ে সেইটার জন্য আমাকে অনেক কাটখড় পড়াতে হবে। আর কাটখড়টা পড়াবো এইরকম ভাবে, ধরো আমি এক কাজ করছি, এই যে বাইনারি সলিউশনটা তুমি কনসিডার করছো, সেই বাইনারি সলিউশনটা তুমি বিভিন্ন কম্পোজিশনের নাও। ধরো যে বাইনারি সলিউশনটা তুমি নিচ্ছ, বাইনারি সলিউশন তার বাইনারি সলিউশনটা নিচ্ছ অফ ডিফারেন্ট, মানে অফ ভ্যারিয়াস ডিফারেন্ট টেম্পারেচার, মানে ভ্যারিয়াস ডিফারেন্ট কনসেন্ট্রেশন, মানে কম্পোজিশন আর অফ ভ্যারিয়াস ডিফারেন্ট কম্পোজিশন। মানে আমি বলতে চাইছি যে মোল ফ্র্যাকশন গুলো পাল্টাচ্ছে, মানে এ আর বি আছে, তো হয়তো দেখা গেল যে এ নিয়েছি, প্রথমে পিওর এ নিয়েছিলাম, তারপরে এ নিলাম 90%, বি 10%, এ 80%, বি 20%, এ 70%, বি 30%, এইরকম করে একটা বাইনারি সলিউশন অফ ডিফারেন্ট কম্পোজিশন তুমি নিচ্ছ। আচ্ছা, এবারে এদের জন্য তুমি যেটা করছো, ক্যারি আউট দ্য থার্মাল অ্যানালিসিস and get cooling curves for each solution। যে বিভিন্ন কনসেন্ট্রেশনের যে সলিউশনগুলো তুমি করেছো, প্রত্যেকটা সলিউশনের জন্য তুমি এই থার্মাল অ্যানালিসিসটাকে করো এবং সেখান থেকে তুমি কুলিং কার্ভটাকে পাও। এটা থার্মাল এটা ধরো করলে। আচ্ছা, করে যেটা যে পয়েন্টে তোমার এ মানে ফার্স্ট সলিডটা স্টার্ট হয়েছে আর কি, সলিডিফিকেশন স্টার্ট হচ্ছে, সেই পয়েন্টটা নোট করো। নোট দ্য টেম্পারেচার at which solidification starts, that is temperature of first অ্যারিস। এটা তুমি পাও। তারপরে এই যে পয়েন্টটা, এ পয়েন্টটা কেটে তার করসপন্ডিং টেম্পারেচার যেটা, এই টেম্পারেচার তুমি জাস্ট মাপো। তাহলে আমি এক কাজ করলাম, ধরো 10 জন ছাত্র ক্লাস করছো, আমি ল্যাবরেটরিতে 10 জন ছাত্রকে ওই এ আর বি এর সলিউশনই তোমার দিয়েছি, কিন্তু ডিফারেন্ট কনসেন্ট্রেশনে। হয়তো এক্স কে দিলাম পিওর এ, ওয়াই কে দিলাম ধরে না পিওর বিটা, তার বাকি সবাইকে যেটা করলাম, ধরো 90% এ, 10% বি, 80% এ, 20% বি, 70% এ, 30% বি, অ্যান্ড সো অন। এইরকম করে তোমাদেরকে ধরে 10 জনকে 10টা সলিউশন আমি দিয়ে দিলাম। প্রত্যেকের কাজ দিলাম যে এক একজন সেপারেটলি ধরো প্র্যাকটিক্যাল করছে, প্রথম জনকেও মানে প্রত্যেককে আলাদা আলাদা করে আমি কুলিং কাপটাকে তৈরি করে আনতে বলছি। প্রত্যেকে আলাদা আলাদা করে কুলিং কাপটা তৈরি করে নিয়ে এলে, নিয়ে এবার প্রত্যেকের ক্ষেত্রেই এই যে পয়েন্টে সলিডিফিকেশনটা স্টার্ট হচ্ছে, সেই মানে তোমাকে একটা কম্পোজিশন দেওয়া আছে, ধরো তোমাকে দেওয়া আছে 80% এ, 20% বি। তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি ফার্স্ট ব্রেকটা কোথায় পেয়েছো, বা ফার্স্ট অ্যারেস্টটা তুমি কোথায় পেয়েছো, বা কোন পয়েন্টে টেম্পারেচার মানে এটা সাবস্টেন্সটা সলিডিফাই করা স্টার্ট করছে। তুমি তার মতো করে একটা বললে, দিলে, ঠিক আছে। তাহলে এবারে আমি নেক্সট যে কাজটাকে করছি সেটা হচ্ছে এই যে এই প্রত্যেক ক্ষেত্রে আমি ওই যে পয়েন্টে ফার্স্ট অ্যারেস্টটা পেয়েছো সেইটাকে জাস্ট আমি ধরো মানে নিচ্ছি, সেটাকে আমি জাস্ট তোমার মানে নিচ্ছি আর কি, নিয়ে একটা প্লট আঁকার চেষ্টা করছি, যেটা ধরো এরকম। ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই ছবিটা, যে ছবিটা আঁকছে, এই ছবিটা অ্যাকচুয়ালি মানে মোস্ট পপুলার আর কি, সেটা তোমার খুব আসবে। ধরে নাও এদিকে ছিল তোমার পিওর এ, ঠিক আছে, এদিকে আছে তোমার পিওর বি, ঠিক আছে।
আচ্ছা, এবারে প্রত্যেক ক্ষেত্রে তুমি তো একটা কুলিং কাপ পাবে। ধরো আমি এরকম ভাবছি, ধরো এক সেকেন্ড আমি এক কাজ করি, এটাকে কতগুলো রিজিয়নে আমি ইচ্ছা করে ভাগ করছি, মানে এটা ফাইনাল ছবি আঁকার সময় সেটা রাখবো না, কিন্তু এখন তোমার আঁকার সুবিধের জন্য আমি এটাকে জাস্ট করছি। 5টা হলো, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে আমি যদি এদিকে ধরো তোমার এই মোল ফ্র্যাকশন অফ এটাকে প্লট করছি, ধরো এটা এদিক থেকে এদিকে মোল ফ্র্যাকশন অফ এটাই, তাহলে কমবে। এটা পিওর এ যদি ছিল এটা 100% ধরো, এটা ধরে নাও 90%, এটা ধরে নাও 80%, এটা ধরে নাও 60%, এটা ধরে নাও 40%, এটা ধরে 20%, এটা পিওর বি মানে 0%। এইরকম ভাবে আছে, এই মাঝের জায়গাগুলো আর লিখছি না, মানে 90, 80, 70, 60, 50, 40, 30, 20, 10 আর পিওর। আচ্ছা, এবারে ধরো তোমার ধরে নাও যে এর যে করসপন্ডিং ফ্রিজিং পয়েন্টটা বেশি, এদিকে টেম্পারেচার ধরো তুমি দিচ্ছ, তাহলে এর ফ্রিজিং পয়েন্টটা বেশি, এটা পিওর এ তার ফ্রিজিং পয়েন্টটা ধরো এখানে, আর পিওর বি তার ফ্রিজিং পয়েন্টটা ধরো কম, ধরে নাও সেটা এখানে। এটা এর ফ্রিজিং পয়েন্ট, তাহলে টি এ স্টার লিখছি, এটা ধরো টি বি স্টার লিখছি। আচ্ছা, এবার আমাকে বলো যে যখন 90% এ আর 10% বি, তখন এটা কি, এটা হচ্ছে মানে এ যে মানে এর একটা সলিউশন যেখানে বিটা হচ্ছে তোমার সলিউটের রোল প্লে করছে, এটা সলভেন্টের রোল প্লে করছে। যখন 90% এ আর 10% বি, তাহলে এটা হলো সলভেন্ট, বিটা হচ্ছে সলিউট। আচ্ছা, এবারে আমি কি দেখেছি যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ পিওর অবস্থাতে ফ্রিজিং পয়েন্ট যা হবে, পিওর এ তার যা ফ্রিজিং পয়েন্ট হবে, সেখানে যদি বি মেশানো থাকে, সার্টেনলি ফ্রিজিং পয়েন্টটা কমে যাবে। ধরে নাও ফ্রিজিং পয়েন্টটা কমে গিয়ে তোমার এরকম একটা কিছু হলো, ফ্রিজিং পয়েন্ট কমে গিয়ে তোমার এরকম হলো এই জায়গাটাতে। আচ্ছা, 80% এ আর 20% বি যদি হয়, ফ্রিজিং পয়েন্টটা কি হবে, আরো কমে যাবে। 70% এ, 30% বি হলে এটা আরো কমে যাবে, আরো কমে যাবে, আরো কমে যাবে, এরকম ভাবে কমছে, এরকম ভাবে কমতে থাকছে। আর উল্টো দিকে বি ছিল ধরো, যখন 90% বি আর 10% এ, তখন পিওর, তখন বিটা হচ্ছে সলভেন্ট আর এটা হচ্ছে সলিউট। তাহলে পিওর সলভেন্টের যা ফ্রিজিং, পিওর বি তার যা ফ্রিজিং পয়েন্ট ছিল, এর প্রেজেন্সে বি এর ফ্রিজিং পয়েন্ট তোমার কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে, অ্যান্ড সো অন, আরো কমে যাচ্ছে, এটা আরো কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, মানে এ এ যখন তুমি কনসিডার করছো, তখন বি তার কনসেন্ট্রেশন যত বাড়ছে, এর কনসেন্ট্রেশন তত কমছে, তার মতো করে ফ্রিজিং পয়েন্ট কমছে। আবার পিওর বি দিয়ে স্টার্ট করে এ যদি তুমি অ্যাড করো, তার মতো করে যদি তুমি দেখো, সেটা কমছে। তার মানে বেসিক্যালি হচ্ছে যে ওই এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে তোমাকে যে 10 জনের জন্য 10টা থার্মাল অ্যানালিসিস করে তার যে কুলিং কার্ভ করতে বললাম, তার বেসিক্যালি ফার্স্ট অ্যারেস্ট দুজনকে দিয়েছি হচ্ছে পিওর এ আর পিওর বি। পিওর এ থেকে কোন পয়েন্টে তোমার এ ফ্রিজ করতে স্টার্ট করছে, বা পিওর বি থেকে যে পয়েন্টে বি ফ্রিজ করতে শুরু করছে, সেটা তুমি বলছো। তার সাথে সাথে তুমি প্রত্যেকটা কম্পোজিশনের জন্য তুমি এটাকে করে ফেললে। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে তুমি জাস্ট কানেক্ট করো। এখন দেখতে হলো মানে আমার তাহলে এই ধরনের, তো এই পয়েন্টগুলো তুমি কানেক্ট করলে, তাহলে দেখো খেয়াল করো, তাহলে এই একটা পার্টিকুলার তুমি
টেম্পারেচার পাচ্ছ, এই একটা পার্টিকুলার টেম্পারেচার পাচ্ছ, দেখো কি হচ্ছে না, এই যে করসপন্ডিং ছবিটা, এইটা হচ্ছে একটা সিম্পল ইউটেকটিক মিক্সচারের টেম্পারেচার ভার্সেস কম্পোজিশন ছবি। ঠিক আছে, একটা সিম্পল ইউটেকটিক মিক্সচারের ক্ষেত্রে টেম্পারেচার কম্পোজিশন ডায়াগ্রাম, এটা হচ্ছে তোমার টেম্পারেচার কম্পোজিশন ডায়াগ্রাম। ডায়াগ্রাম পরে সিম্পল সিম্পল ইউটেকটিক সিস্টেম বলে, সিম্পল ইউটেকটিক সিস্টেম, যেখানে কোনো কমপ্লিকেশন নেই। অর্থাৎ ইআরবি এর মিক্সচার থেকে তুমি যখন তাকে সলিডিফাই করার চেষ্টা করছো, মাঝপথে কোনো রিয়াকশন ঘটে গিয়ে কোনো কম্পাউন্ড টম্পাউন্ড তৈরি করতে হচ্ছে না। এই কম্পাউন্ড টম্পাউন্ড তৈরি কি হলে কি হবে সেগুলো আমি পরে আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পুরো জায়গাটা, ধরো এই যে পুরো জায়গাটা তুমি দেখলে, তাহলে এখানে কি হলো না, যে এই এই উপরটায় হচ্ছে তোমার বেসিক্যালি সলিউশনটা আছে, এটা বাইনারি সলিউশনটা আছে, উপরটা বাইনারি সলিউশন আছে। আচ্ছা, এবারে বিভিন্ন জায়গাগুলো একটুখানি দেখো, তাহলে এই যে জায়গাটা, এই জায়গায় হচ্ছে সলিউশন আছে, তার সাথে ইকুইলিব্রিয়েট করছে এ সলিড, এই জায়গাটা সলিউশন আছে, তার সাথে ইকুইলিব্রিয়েট করছে বি সলিড, আর এই পয়েন্টের নিচে হচ্ছে তোমার বেসিক্যালি এ সলিড আর বি সলিডসে চলে আসে। তাহলে দেখো রিজিয়ন গুলো দেখো, এই উপরে বড় রিজিয়নের বাইনারি সলিউশন অফ এ অ্যান্ড বি থাকছে, এই যে জায়গাটায় সলিউশনের সঙ্গে এ সলিড ইকুইলিব্রিয়েট করছে, এই যে জায়গাটায় সলিউশনের সঙ্গে বি সলিড ইকুইলিব্রিয়েট করছে, আর একটা টেম্পারেচার, এই টেম্পারেচার টিই দেখো, যার নিচে তোমার কোনো লিকুইড এক্সিস্ট করছে না, নিচে পুরোটাই সলিড থাকছে, এইটা হচ্ছে তোমার ইউটেকটিক টেম্পারেচার, এবং তার করসপন্ডিং যে কম্পোজিশনটা, এই কম্পোজিশনটা বলা হচ্ছে তোমার ইউটেকটিক কম্পোজিশন। মানে মানে এক্স লিখছি, কম্পোজিশনটা এক্স লিখছি, এক্স ই, যেখানে টিইটা হচ্ছে তোমার ইউটেকটিক টেম্পারেচার, টেম্পারেচার, আর এক্স ইটা হচ্ছে তোমার ইউটেকটিক কম্পোজিশন। দেখো আমি যদি এই পুরো জায়গাটাকে কতগুলো রিজিয়নে ভাগ করে দিই, এটা 1 নম্বর রিজিয়ন ধরো, এটা 2 নম্বর রিজিয়ন, এটা 3 নম্বর রিজিয়ন, এই নিচের রিজিয়নটা হচ্ছে 4 নম্বর, মানে এই এই 4 আর 5 বেসিক্যালি এক, এদিকের নিচটাতেই ভাবি আর এদিকের নিচটাকে ভাবি, একই ব্যাপার। আর এই যে পার্টিকুলার পয়েন্টটা কত, তোমার 6 নম্বর পয়েন্ট। তাহলে এবারে এই 6 নম্বর পয়েন্ট ইমপ্লিকেশনটা বোঝার জন্য যেটা আমরা প্রথমে করছি সেটা হচ্ছে যে, দাঁড়াতে 1 সেকেন্ড একটু ধরো তো, 1 মিনিট একটুখানি ধরো, হয়তো ইম্পর্টেন্ট একটা ফোন আসতে পারে আর কি। 1 সেকেন্ড, হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দেখো যেটা বলছিলাম, শুনতে পাচ্ছ তো? আর এই যে বিভিন্ন রিজিয়নে তুমি ফেজ রুলটাকে দেখো, তাহলে ফেজ রুলটাকে বিভিন্ন জায়গায় বোঝার চেষ্টা করো। রিজিয়ন 1-এ ধরো, রিজিয়ন 1-এ একটা বাইনারি সলিউশন, মানে নাম্বার অফ ফেজ হচ্ছে একটা, আর বাইনারি সলিউশন মানে কম্পোনেন্ট 2 বটেই। তাহলে এবারে এই এই ছবিগুলো আসলে যেটা বলা উচিত ছিল, যে ছবিগুলো যখন তুমি আঁকছো, প্রেশারটাকে কিন্তু ফিক্স করছো, হ্যাঁ, এখানে এটা মাথায় রাখবে, মানে প্রত্যেক ক্ষেত্রেই এখানেও কিন্তু প্রেশারটাকে তুমি ফিক্স করে দিচ্ছ কিন্তু, বা এখানে যখন ছবিটাকে আঁকছো তখন প্রেশারটা কিন্তু তোমার ফিক্সড, প্রেশারটা আমি অ্যাটমসফেরিক প্রেশারে ফিক্স রেখে করেছি। তাহলে নাম্বার অফ ফেজ হচ্ছে একটা, কম্পোনেন্ট হচ্ছে দুটো, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম এফ সমান কত হবে, সি মাইনাস পি প্লাস টু যদি তুমি করো, তাহলে কম্পোনেন্ট হচ্ছে 2, ফেজ 1 প্লাস 2, তাহলে হয়ে গেল তোমার 3টে, তাহলে এফ হচ্ছে তোমার বেসিক্যালি 3টে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম 3টে হচ্ছে, কিন্তু যেহেতু প্রেশারটা ইজ অলরেডি কনস্ট্যান্ট, যেহেতু প্রেশার ইজ already fixed, then effective degrees of freedom
এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু হয়ে যাচ্ছে 3 - 1 মানে হচ্ছে তোমার দুটো, এবং দুটো কে কে, দুটো সার্টেনলি হচ্ছে, একটা হচ্ছে তোমার টেম্পারেচার অ্যান্ড আর একটা হচ্ছে কম্পোজিশন। অর্থাৎ ওই যে রিজিয়ন ওয়ানটার কথা বলা হচ্ছে সেই জায়গায় টেম্পারেচার কম্পোজিশন দুটোই তুমি ভ্যারি করতে পারো ইন্ডিপেন্ডেন্ট রিজিয়ন ওয়ান। আর এবারে চলে এসো রিজিয়ন 2 অ্যান্ড 3। রিজিয়ন 2 অ্যান্ড 3 দুটোর ক্ষেত্রে ক্যালকুলেশনটা একদম একই রকম ভাবে। রিজিয়ন 2 অ্যান্ড 3, আচ্ছা রিজিয়ন 2 এবং 3 তে দেখো একটা সলিউশন থাকছে, একটা সলিড থাকছে, বাঁ দিকে এ সলিড থাকছে, ডান দিকে বি সলিড থাকছে, সেখানে নাম্বার অফ ফেজ কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে দুটো হয়ে যাচ্ছে, কম্পোনেন্ট তো দুটো বটি। এফ হচ্ছে তুমি যদি সি মাইনাস পি প্লাস 2 করো, তাহলে 2 - 2 + 2 মানে তোমার দুটো হলো। আচ্ছা এবারে যেহেতু এখানে অ্যাজ প্রেশার ইজ অলরেডি ফিক্সড, এফেক্টিভ ডিগ্রিতে ফ্রিডম সেটা হয়ে যাচ্ছে 2 - 1 মানে একটা হচ্ছে, মানে এক্ষেত্রে তুমি যেটা হচ্ছে আইদার টেম্পারেচার or composition can be varied independent। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি যদি এইখানে দেখাই তোমাকে, যদি একটা একটা যদি তুমি লেসে একটা টাই লাইন টানো, ধরো এটা একটা, এই যে লাইনটা এটা হচ্ছে তোমার একটা টাই লাইন, এই অ্যালং দ্য টাই লাইন তো টেম্পারেচার কনস্ট্যান্ট যেহেতু করে দিচ্ছে না, এই টাই লাইন বরাবর কম্পোজিশনটা পুরো ফিক্সড হয়ে যাবে, এই টাই লাইন বরাবর কিন্তু কম্পোজিশনটা পুরো ফিক্সড হয়ে যাবে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের যে কম্পোজিশনটা সেটা হচ্ছে এই এই যে এদিকে আছে না তোমার, মানে বেসিক্যালি যে সলিউশনটা সলভেন্টটা এ সলিউটটা বি তার কম্পোজিশন এটা, আর ডান দিকটা যে সলিউশনটার সলভেন্ট বি সলিউট এ তার করসপন্ডিং কম্পোজিশন হচ্ছে তোমার এইটা। দেখো দেখতে পাচ্ছ যে এই পয়েন্টে কাট করছে, এই পয়েন্টে যেমন করে তুমি ওই ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন প্লট করেছিলে বা বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন প্লট করেছিলে এর আগে বাইনারি সলিউশনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে একটা টাই লাইন যে যে পয়েন্টে কাট করছে সেই, বা এর আগেরটা যখন ইভেন তুমি বাইনারি সলিউশন তুমি পড়লে সেক্ষেত্রে ওয়াটার ইন ফেনল আর ফেনল ইন ওয়াটার তার কম্পোজিশনটা এই যে কোন কোন পয়েন্টে কাট করছে তার মতো করে। তাহলে দেখো দুটো সলিউশন, একটা হচ্ছে সলিউশন অফ বি ইন এ, আর একটা সলিউশন অফ এ ইন বি, দুজনের কম্পোজিশন কিন্তু তোমার আলাদা। এইটা তাহলে এই যে এখানে এই যে এই রিজিয়ানটা 2 নম্বর বা 3 নম্বর রিজিয়ান আমি কিছু দেখতে পেলাম, এফেক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম 1 হচ্ছে, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট করে দেবে, কম্পোজিশনটা পাল্টাবে। তাহলে কম্পোজিশনটাই মানে টেম্পারেচারটা তুমি যদি তোমার মতো করে ফিক্সড করে দাও তাহলে কম্পোজিশনটা ফিক্সড হয়ে যাবে। টেম্পারেচার এবং কম্পোজিশনের মধ্যে একটাকে তুমি তোমার মতো করে পাল্টাতে পারো, তুমি যদি টেম্পারেচারটা ফিক্সড করে দাও তাহলে কম্পোজিশন অটোমেটিক্যালি ফিক্সড হয়ে গেল, তখন হচ্ছে সলিউশন অফ বি ইন এ তার কম্পোজিশন হচ্ছে এটা, আর সলিউশন অফ এ ইন বি তার কম্পোজিশন হচ্ছে এটা এটা। তাহলে এবারে এই একদিক থেকে আর একটা দিকে গেলে যেটা পাল্টাচ্ছে সেটা হচ্ছে রিলেটিভ অ্যামাউন্টটা, মানে প্রথম সলিউশনের অ্যামাউন্টটা বেশি না পরের সলিউশনের অ্যামাউন্টটা বেশি সেইটুকু জাস্ট শুধু পাল্টায়, কম্পোজিশন থেকে তো কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না এটা। আচ্ছা এবারে দেখো তোমার এই যখন তুমি 6 নম্বর, আচ্ছা 4 5টাকে বলে দিই, রিজিয়ন 4 অ্যান্ড 5-এ কি হচ্ছে দেখো, রিজিয়ন 4 অ্যান্ড 5 নাম্বার অফ ফেজ আবার সেই দুটো, কারণ প্রত্যেকটা সলিড ডিফারেন্ট ডিফারেন্ট ফেজে থাকে। তাহলে এখানে কিন্তু এ সলিড আর বি সলিড দুজনে আছে, তার নাম্বার অফ ফেজ কিন্তু বেসিক্যালি এখানে দুটো। মানে তোমার মনে হতে পারে সবটাই সলিড, সবটাই সলিড হলে কি হবে যে ডিফারেন্ট সলিডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফেজে থাকে, কেন পি হচ্ছে 2। আচ্ছা কম্পোনেন্ট যেটা দেখো, এটা যেহেতু বাইনারি সলিউশনের ব্যাপার সেখানে কম্পোনেন্টটা সেক্ষেত্রে তোমার 2 থাকবে। আর তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা এফটা, এফটা যখন সি মাইনাস পি প্লাস 2 তুমি করছো, তো এটা হচ্ছে 2 - 2 + 2 অর্থাৎ তোমার 2 হলো এটা। তাহলে এবারে এই যে 2টা তোমার হচ্ছে তোমার এক্ষেত্রে যেহেতু আবার প্রেশারটা ইজ অলরেডি ফিক্সড, অ্যাজ প্রেশার ইজ অলরেডি ফিক্সড
এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা হয়ে যাচ্ছে 2 - 1 মানে হচ্ছে তোমার 1। তাহলে এক্ষেত্রে তোমার এই টেম্পারেচার এবং কম্পোজিশনের যে কোনো একটাকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে, ঠিক আছে। এবারে মূল জায়গাটা হচ্ছে তোমার ইউটেকটিক পয়েন্ট, তাহলে 1.6। আর এই 0.6 এর নাম্বার অফ ফেজ দুটো, কম্পোনেন্ট দুটো, এগুলো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন আছে এখানে। হ্যাঁ, এমনিতে দেখো এই পার্টিকুলার কেসে কিন্তু আর একটা অ্যাডিশনাল, ও ধরো এক সেকেন্ড, এটা 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 নাম্বার অফ ফেজ দুটো নয়, সরি, নাম্বার অফ ফেজ তিনটে। এখানে নাম্বার অফ ফেজ হচ্ছে এখানে তিনটে। নাম্বার অফ ফেজ তিনটে মানে হচ্ছে দেখো এই পার্টিকুলার পয়েন্টে এদিক থেকে তোমার সলিউশন লিকুইড ফেজটা আসছে, এদিকে সলিড এদিকে সলিড, মানে দুটো সলিড আর একটা লিকুইড ফেজ মিলে টোটাল ফেজের সংখ্যা হচ্ছে তোমার তিনটে, আর কম্পোনেন্ট হচ্ছে দুটো। তাহলে এফটা হচ্ছে কত, সি মাইনাস পি প্লাস 2 যখন তুমি করছো 2 - 3 প্লাস 2 কত করে তোমার 1 হলো, তার ডিগ্রিজ অফ ফ্রিডম তোমার হয়ে যাচ্ছে 1, ঠিক আছে এটা। আর এবারে যেহেতু তোমার অ্যাজ প্রেশার ইজ অলরেডি ফিক্সড, দিস ইজ অ্যান্ড মানে প্রেশার ইজ অলরেডি ফিক্সড, তাহলে এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম 0 হয়ে গেল। এফেক্টিভ degrees of freedom equal to 0, that is it is an invariant point, এটা ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। তার মানে এটা দাঁড়াচ্ছে যে at this point both temperature and composition are fixed, ঠিক আছে। this temperature TE is called eutectic temperature and the composition XC is called the eutectic composition। তো দেখো ইউটেকটিক টেম্পারেচার এবং ইউটেকটিক কম্পোজিশন তুমি পেলে। আচ্ছা, এক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে যে এই যে ইউটেকটিক পয়েন্টে মানে আমি এদিক থেকে এদিকটায় আসছি, যে এই পার্টিকুলার কেসে তুমি অ্যাকচুয়ালি কি পাচ্ছ না, দেখো একটা ইনভেরিয়েন্ট পয়েন্ট হওয়ার জন্য তুমি যদি এইভাবে দেখো যে এই যে লাইনটা নামতে 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 যখন টি ইকুয়াল টু টি হয়ে গেল, তখন দেখো এই দুটো কার্ভ একটা পয়েন্টে মিট করেছে। মানে বেসিক্যালি মানে কি হলো যে এই যে দুটো সলিউশন অফ এ ইন সলিউশন অফ বি ইন এ আর সলিউশন অফ এ ইন বি, দুজনের কম্পোজিশন এক্স্যাক্টলি একই হয়ে যাচ্ছে। এই দুটো ডিফারেন্ট পয়েন্টে কাট করছিল মানে কি, যে সলিউশন অফ বি ইন এ আর সলিউশন অফ এ ইন বি দুজনের কম্পোজিশন আলাদা হচ্ছে, কিন্তু এই পয়েন্টে কি হচ্ছে, দুজনের কম্পোজিশন পুরো সমান হয়ে যাচ্ছে। তাহলে at this point we get a constant freezing mixture। তার মানে এটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ below this temperature the solution solidifies without changing কম্পোজিশন। মানে ধরো এই ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন যখন করে তুমি কিন্তু সেপারেট করতে চায়, আগে যখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে সেপারেট করছিলে, অ্যাজিওটোপ মিক্সচারে যাওয়ার পরে তুমি আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে আর কম্পোজিশন পাল্টাতে পারবে না। ঠিক একই রকম ভাবে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন যদি তুমি করো, কোনো একটা সলিউশন থেকে তুমি চাইছো এ ক্রিস্টালাইজ করো অথবা বি ক্রিস্টালাইজ করো,
কিন্তু যখন ইউটেকটিক টেম্পারেচার বা তার নিচে আসবে তখন কিন্তু তুমি একটা কনস্ট্যান্ট ফ্রিজিং মিক্সচার পেয়ে যাচ্ছ, অর্থাৎ তারপরে আর ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন এটা আর কিন্তু কাজ করবে না। এটা ঠিক আছে, তাহলে ইউটেকটিক পয়েন্টটা বুঝতে পেরেছো? হচ্ছে আচ্ছা, এবারে ইউটেকটিক পয়েন্টে যেমন অ্যাজিওট্রোপের ক্ষেত্রে ওটা অ্যাকচুয়ালি ট্রু কম্পাউন্ড নয়, ঠিক ইউটেকটিক কম্পোজিশনটাও কিন্তু একটা ট্রু কম্পাউন্ড না, বাট ইটস এ ফিজিক্যাল মিক্সচার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে মানে ইউটেকটিক কম্পোজিশন যেটা composition is not a true compound but it is a physical mixture. Eutectic composition is not a true compound but it is a physical mixture. ঠিক আছে, আচ্ছা এবারে এটা কি একটা ট্রু কম্পাউন্ড না এটা একটা ফিজিক্যাল মিক্সচার, তুমি কি করে বুঝছো? তার কারণগুলো দেখো, কারণগুলো এক নম্বর কারণ যেটা যেটা আমি অ্যাজিওট্রোপের ক্ষেত্রে বলেছিলাম যে যদি একটা ট্রু কম্পাউন্ড হতো তাহলে তার কম্পোজিশনটা সবসময় ফিক্সড হতো, কিন্তু এক্ষেত্রে কম্পোজিশনটা এক্সটার্নাল প্রেসারের উপর কিন্তু নির্ভর করছে। তাহলে ফর ট্রু কম্পাউন্ড composition does not change with time but for eutectic mixture composition varies with external pressure. এক্সটার্নাল প্রেসার, এটা হচ্ছে প্রথমটা। আচ্ছা, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দেখবে একটা ট্রু কম্পাউন্ডের ক্ষেত্রে সবসময় একটা প্রপার স্টোইচিওমেট্রি মেনটেন থাকবে, কিন্তু এক্ষেত্রে কোনো প্রপার স্টোইচিওমেট্রিক মেনটেন নেই। তাহলে ফর ট্রু কম্পাউন্ড there is a fixed stoichiometry but for eutectic mixture there is no proper stoichiometry। এটা 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যে তোমার যদি মাইক্রোস্কোপ দেখো একটা ট্রু কম্পাউন্ড যদি হয় তাহলে ইউজুয়ালি একটা পিওর ট্রু কম্পাউন্ডের ক্ষেত্রে একটাই ক্রিস্টালাইন স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে। তাহলে ফর এ ট্রু কম্পাউন্ড there is a single crystalline structure but in case of eutectic mixture there is two ক্রিস্টালাইন স্ট্রাকচার। তুমি যদি এটা মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে দুটো ক্রিস্টালাইন স্ট্রাকচার তুমি কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এই তিনটে মূল কারণ, যে তিনটে মূল কারণ এছাড়া স্পেকট্রোস্কোপি এবং ইত্যাদি করে দেখতে পাওয়া যায় আর কি, এই তিনটে মূল কারণ হ্যাঁ যা দিয়ে তুমি বলতে পারবে কনফার্মলি যে ইউটেকটিক মিক্সচার বেসিক একটা ফিজিক্যাল মিক্সচার, এটা কিন্তু একটা ট্রু কম্পাউন্ড নয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমি বেসিক ডিসকাশন যেটা করলাম, যেটা হচ্ছে তোমার যে আমি শুরুটাকে করলাম এরকম একটা জায়গা থেকে যে আমি একটা কুলিং কাপ মানে থার্মাল অ্যানালিসিস, সেখানে কুলিং কাপ পরে পিওর লিকুইড করলাম, কুলিং কাপ পরে বাইনারি সলিউশন করলাম, সেই ক্ষেত্রে সেটা তোমাকে হেল্প করছে এরকম একটা ছবি আঁকতে
এবং এই ছবিতে যে বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন ফেজ রুলগুলো ইত্যাদিগুলো, সেখানে ইউটেকটিভ পয়েন্ট ইত্যাদি নিয়ে ডিসকাশনগুলো আমরা করতে পারলাম। ঠিক আছে, হলো? আচ্ছা, এবারে এই যেটা করা হলো এটা হচ্ছে সিম্পলেস্ট পসিবল সিচুয়েশনটা হলো, কিন্তু তুমি যদি আরেকটু ভেতরে ঢুকে দেখো তাহলে বিভিন্ন রকমের সলিড লিকুইড সিস্টেম তৈরি হতে পারে। অন্ততপক্ষে 5টা কমন সলিড লিকুইড সিস্টেম তো আছে। সেইটা একটুখানি কিরকম বলা যাক, এবং তার দু একটা অন্তত তার ছবিগুলোর নেচারগুলো কেমন করে পাল্টাচ্ছে সেটা আমরা একটুখানি দেখে নিতে চাইছি। তাহলে প্রথম কথা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ সলিড লিকুইড সিস্টেম। আচ্ছা, তার যে ফার্স্ট যে পার্টটা যেটা আমরা এক্ষুনি করলাম, যে একদম সিম্পল ইউটেকটিক সিস্টেম, মানে 10 বার পরীক্ষা যদি পড়ে 6বার 7বার এটাই পড়ে, সিম্পল ইউটেকটিক সিস্টেম, যেখানে যে দুটো কম্পোনেন্ট আছে তারা কিন্তু মানে পিওর কম্পোনেন্ট গুলো তোমার সলিউশন থেকে কিন্তু ক্রিস্টালাইজ করবে। তাহলে পিওর কম্পোনেন্টস আর ক্রিস্টালাইজ ফ্রম দ্য সলিউশন। এই মানে এখানে কোনো রিয়াকশন ঘটবে না বা কোনো আলাদা কম্পাউন্ড তৈরি হবে না। আচ্ছা, তারপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই যে একটা সার্টেন কম্পোজিশন আসার পরে দেখা যাচ্ছে তারা দুজনে মিলে একটা কম্পাউন্ড তৈরি করছে। তাহলে সেকেন্ড সিচুয়েশন হচ্ছে এ কম্পাউন্ড ইজ ফর্ম at a particular composition, মানে এ আর বি এর মিক্সচার তো একটা পার্টিকুলার কম্পোজিশন, এ আর বি রিয়াক্ট করে একটা পার্টিকুলার কম্পাউন্ড তৈরি করছে। এই কম্পাউন্ড ইজ ফর্ম at a particular composition which is a new compound। একটা মানে এ বি যেটা আছে সেগুলো না, সেখান থেকে একটা আলাদা একটা a new compound is formed at a particular temperature which is stable up to its normal melting point। নর্মাল মেল্টিং পয়েন্ট। আচ্ছা, এই নর্মাল মেল্টিং পয়েন্ট একেবারে কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট আছে। হ্যাঁ, আসলে যেটা হয় যে কম্পাউন্ডটা তৈরি হয় সেই কম্পাউন্ডটা কখনো কখনো যথেষ্ট স্টেবল, যাতে করে যখন তুমি আবার হিট দিচ্ছ সেই কম্পাউন্ডটা তার যে নর্মাল মেল্টিং পয়েন্ট সেই পর্যন্ত কিন্তু টু কম্পাউন্ড হিসেবেই থাকছে। আর কখনো কখনো যেটা হয় একটা সার্টেন টেম্পারেচারের নিচে কম্পাউন্ডটা তৈরি হলো বটে, কিন্তু তার মেল্টিং পয়েন্ট পর্যন্ত যখন আমি হিট করি সে আবার ডিসোসিয়েট করে যে এ এবং বি থেকে যে কম্পাউন্ডটা, যেহেতু কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, সে এ বিতে আবার ফিরে গেল। তো সেকেন্ডলি যেটা হতে পারে এ নিউ কম্পাউন্ড is formed at a particular composition which dissociates before its normal melting point। একে বলা হয় ইনকনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। একে বলা হয় ইনকনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, এটা ইনকনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। এটা মানে একটা কম্পাউন্ড তৈরি হলো, সেই কম্পাউন্ডকে যখন আবার হিট দিয়ে তুমি মেল্ট করানোর চেষ্টা করছো, দেখা যাচ্ছে তার নর্মাল মেল্টিং পয়েন্টে যাওয়ার আগেই কিন্তু সে আবার ডিসোসিয়েট করে যাচ্ছে। আচ্ছা, ফোর্থ সিচুয়েশন হতে পারে যে এ সলিড সলিউশন ইজ ফর্ম, মানে প্রথম যে তিনটে কেসে প্রথম কেসটা ভাবো, প্রথম কেসটাতে এ বি এর মিক্সচার থেকে যখন সলিডিফাই করছো ইলেকট্রিক টেম্পারেচার নিচে, কিন্তু এ আলাদা করে সলিড আর বি আলাদা করে সলিড তোমার তৈরি করছে, মানে এ একটা আলাদা হয় বি একটা আলাদা হয়। আর কখনো কখনো এটা হয় যে একটা সলিড সলিউশন তৈরি হয়। এ সলিড সলিউশন ইজ ফর্ম which is
কমপ্লিটলি মিসেবল। কমপ্লিটলি মিসেবল যে কোনো কম্পোজিশনে সে হোমোজিনিয়াস থাকবে, সেখানে কমপ্লিটলি মিসেবল। আরেকটা হতে পারে এ solid solution is formed which is incompletely miscible. Solid solution is formed which is incompletely miscible. ঠিক আছে? তাহলে এই 5টা ডিফারেন্ট কাইন্ড অফ ইউটেকটিক সিস্টেম কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, এবারে আমাদের মূলত ফার্স্ট যে স্পিসিস বা সিম্পল ইউটেকটিক এটাই মূলত আসে। এবারে কখনো একবার মনে হয় একবার বা দুবার হচ্ছে তোমার যদি কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট হয়, সেইটা অ্যাকচুয়ালি পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তাহলে মূলত আমাদের আলোচনাটা কিন্তু 1 নম্বরটাকে নিয়ে, কিন্তু তোমার এই বাকিগুলো হয়, এই বাকিগুলো নিয়ে অত ডিটেলিং এমনিতে দরকার পড়ে না। তবে 2 নম্বরটা একবার পরীক্ষায় এসেছিল, সেটা একটুখানি জাস্ট তোমার করতে পারো তুমি তেমন হলে আর। তবে 2 নম্বর সিচুয়েশনে ছবিটা কেমন হয় একটুখানি তোমাকে একটু বলে দিই আর। ধরো একটা এক্সাম্পল দিলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরো টিন ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম জিঙ্ক, হ্যাঁ, বা ফেরিক ক্লোরাইড ওয়াটার, এই টাইপের সিস্টেমের ক্ষেত্রে কিন্তু একটা তোমার নতুন কম্পাউন্ড তৈরি হয়ে যায়। ঠিক আছে, যেমন আমি ধরো ম্যাগনেসিয়াম টিন এই সিস্টেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যখন ম্যাগনেসিয়াম এবং টিনের কম্পোজিশনটা 2:1 হচ্ছে, তখন Mg2Sn নামে একটা কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে, যে কম্পাউন্ডটা তার যে নর্মাল মেল্টিং পয়েন্ট সেই পর্যন্ত কিন্তু সে বেসিক্যালি স্টেবল থাকছে। তাহলে সেরকম একটা স্পেসিফিক এক্সাম্পলের জন্য এক্সাম্পল আমি দিই আর কি। আর এমনি প্রথম এক্সাম্পলটা তো মানে প্রথম যে পয়েন্টটা সেটা ছবি তো আমি অলরেডি এঁকে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ছবিটা কি করে এসেছে সেটা আমি পরিষ্কার করে দেখিয়েছি। হ্যাঁ, কিন্তু তোমার ন্যাপথালিন স্যালল সিস্টেম বা পটাশিয়াম ক্লোরাইড ওয়াটার সিস্টেম, সেই ধরনের সিস্টেমগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম টাইপ অফ ইউটেকটেক তোমার হয়। ঠিক আছে, বা সেকেন্ড টাইপের একটা ছবি জাস্ট আমি আঁকার চেষ্টা করি। ধরো টিন ম্যাগনেসিয়াম সিস্টেম। টিন ম্যাগনেসিয়াম সিস্টেম, আচ্ছা, এক্ষেত্রে তোমার এই টিনের যে নর্মাল পিওর অবস্থা তার যে মেল্টিং পয়েন্টটা সেটা হচ্ছে 232°C। ম্যাগনেসিয়াম যেটা তার মেল্টিং পয়েন্টটা হচ্ছে তোমার 611°C। এবং এই টিন এবং ম্যাগনেসিয়াম মিলে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে Mg2Sn নিয়ে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, তার যে পিওর অবস্থা মেল্টিং পয়েন্টটা হচ্ছে 783°C। এটা আচ্ছা, এবারে এই ধরনের সিস্টেমের ছবিটা তুমি কেমন করে আঁকবে দেখো। যেটা হচ্ছে যে তোমার ছবিটা জাস্ট তোমাকে মেকানিক্যালি এঁকে দেখিয়ে দিই। এখন আর এই কুলিং কাপ থেকে কেমন করে ছবি টবি আসছে সেসব জানার দরকার নেই, তুমি জাস্ট নর্মালি এঁকে দিচ্ছি আর কি। ধরে নাও তুমি এই দিকে রাখো পিওর টিন, এইদিকে রাখো পিওর ম্যাগনেসিয়াম। এবার যে কম্পাউন্ডটা যখন তৈরি হচ্ছে Mg2Sn, অর্থাৎ এসএনটা তোমার কম থাকছে, ম্যাগনেসিয়ামটা তোমার বেশি থাকছে, তার মানে এরকম একটা যদি 3টে ভাগে ভাগ করো এরকম একটা জায়গায়, এই জায়গাটা তোমার বেসিক্যালি কম্পাউন্ডটা তৈরি হবে। আচ্ছা, এবারে তুমি এই এই যে পয়েন্টে মোটামুটি তোমার কম্পোজিশন এটা তৈরি হতে পারে, তোমার কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, সেটা এই যে Mg2Sn মানে কি, তাহলে কম্পোজিশনটা কেমন হবে তোমার পিওর এমজির দিকে থাকবে আর কি, কারণ এমজিটা বেশি থাকছে আর কি। এটা হয় দুটো তুমি ভাগে ভাগ করে নিও। আর এবারে এখানে 3টে টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পিওর টিন, যেটা তার মেল্টিং পয়েন্টটা ধরো আমি এইখানে লিখছি, সেটা হচ্ছে 232°C। এদিকে টেম্পারেচার প্লট করা হবে। ম্যাগনেসিয়ামের টেম্পারেচার হচ্ছে 651, তাহলে পিওর হলে এটা ধরে নাও তোমার
651 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা 783 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তোমার MG2SN এর জন্য। এই MG2SN ধরো এইখানে তুমি ধরে নাও, এই যে টেম্পারেচারটা এটা হচ্ছে তোমার 783 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখান এই যে পার্টিকুলার এতে এই জায়গায় যেটা তৈরি হচ্ছে যে পিওর MG2SN-টা হচ্ছে বেসিক্যালি এইটা। তাহলে এক্ষেত্রে কি ছবিটা হবে যে কিছুই না, এই পিওর টিনের সঙ্গে MG2SN তার একটা ইউটেকটিকের মতো হবে। এই একটা হলো, মানে দেখো একটা সিম্পল ইউটেকটিক যেমন দেখতে হয় তো সেই রকম আর কি, ঠিক আছে। এবং এইখানে এই এই যে ইউটেকটিক টেম্পারেচার 210 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা একটা ইউটেকটিক টেম্পারেচার, এটাকে ধরো TE1 যদি বলো সেটা 210 ডিগ্রি সেন্টিগ্রেড এইটা। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে সেটা তোমার তৈরি হচ্ছে 565 ডিগ্রি সেন্টিগ্রেডে, তোমার এটা ধরো এই এটা হচ্ছে 565 ডিগ্রি সেন্টিগ্রেডে এইটা। এইটা হচ্ছে তোমার আর একটা ইউটেকটিক, মানে এখান থেকে দুটো ইউটেকটিক পাবে। মানে আগেরটা যেমন একটা তুমি দেখো একটা দিক তুমি ব্লক করে দাও, বাকি দিকটা কেমন দেখতে একদমই জাস্ট সিম্পল ইউটেকটিকের মতো দেখতে। এখানে বেসিক্যালি দুটো ইউটেকটিকের কম্বিনেশন থাকবে আর কি, ঠিক আছে। তাহলে এইখানে এই এই জায়গাটা তোমার একটা বাইনারি সলিউশন, তোমার এটা বেসিক্যালি এটা হচ্ছে একদম বাইনারি সলিউশনটা আছে, মানে বাইনারি সলিউশন আছে মানে সলিউশন অফ টিন আর ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে সলিউশন অফ টিন অ্যান্ড ম্যাগনেসিয়াম। এখানেও তোমার সলিউশন অফ টিন অ্যান্ড ম্যাগনেসিয়াম এটা। আর এই জায়গাটা হচ্ছে ওই সলিউশনের সাথে ইকুইলিব্রেট করছে কে না টিন সলিড। এই জায়গা কে কে করছে না সলিউশনের সাথে ইকুইলিব্রেট করছে তোমার Mg2SN সলিড। আর এই জায়গাতে ইকুইলিব্রেট করছে সলিউশনের সাথে Mg2SN সলিড। এই জায়গায় ইকুইলিব্রেট করছে সলিউশনের সাথে ম্যাগনেসিয়াম সলিড। আর এই জায়গাতে তোমার কে কে থাকছে না টিন সলিড প্লাস Mg2SN সলিড। এই জায়গায় কে থাকছে না ম্যাগনেসিয়াম সলিড প্লাস Mg2SN সলিড এটা। এই হচ্ছে তোমার সিচুয়েশনগুলো। আর এবার এখানে যখন ফেজ রুলটা তুমি দেখবে ঠিক আগের মতোই, মানে এখানে ফেজ রুলটা যখন ব্যবহার করবে তুমি, ধরো এখানে যদি রিজিয়নগুলোকে ভাগ করি, এই যে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা একরকম করে চলবে রিজিয়ন 1 অ্যান্ড 2, এটা একরকম ভাবে চলবে। এবারে হচ্ছে তোমার এই এই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এটা একরকম করে চলবে রিজিয়ন 3, 4, 5 অ্যান্ড 6 এরকম করে চলবে। আচ্ছা, এবারে ধরো এই এই নিচটা হচ্ছে 7, এই জায়গায় 8, সেটা একরকম ভাবে চলবে 7 অ্যান্ড 8, এটা একরকম ভাবে চলবে। আর হচ্ছে তোমার এই পয়েন্টটা ধরে নাও তোমার 9 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা ধরে নাও 10 নম্বর পয়েন্ট, তাহলে পয়েন্ট 9 অ্যান্ড 10 সেটা আর এক রকম করে তোমার চলবে, ঠিক আছে। এবার 1 নম্বর 2 নম্বরটা আগের ক্ষেত্রে ওই যখন 1 নম্বর রিজিয়নটা যেভাবে করেছিল সেই রকমের। তাহলে আমি জাস্ট জাস্ট কুইকলি মানে অত এক্সপ্লেনেশন ছাড়া জাস্ট লিখে দিচ্ছি। আর এই পুরো ছবিটাতে কিন্তু প্রেশারটা তোমার ফিক্সড রাখা আছে, সেখানে এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম নর্মালি যেটা হয় তার তুলনায় একটা কমে যাবে, ঠিক আছে। এটা তাহলে এটা হচ্ছে ফরমেশন অফ কম্পাউন্ড হ্যাভিং এ কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। তাহলে এটা হচ্ছে ফরমেশন অফ কম্পাউন্ড উইথ
কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট তার ছবি আর কি। তো দেখো 1 নম্বর এবং 2 নম্বর এই যে জায়গাটা, সেই জায়গায় নাম্বার অফ ফেজ হয়ে যাচ্ছে তোমার দুটো, নাম্বার অফ ফেজ একটা, নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে দুটো, বাইনারি সলিউশন নাম্বার অফ ফেজ একটা, নাম্বার অফ কম্পোনেন্ট দুটো, ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2 করে তুমি করো, তাহলে 2 মাইনাস 1 প্লাস 2 মানে হচ্ছে তোমার 3টে, সেখানে এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম তোমার হয়ে থেকে 3 মাইনাস 1 মানে তোমার 2 হয়ে গেল। আচ্ছা 3 4 5 6 যখন করছো, এখানে ফেজের সংখ্যাটা বেড়ে গিয়ে তোমার 2 হয়ে গেছে, কম্পাউন্ড তোমার 2 হয়ে গেছে, ডিগ্রিজ অফ ফ্রিডম যদি এই ফর্মুলায় বসাও সি মাইনাস পি প্লাস 2 করলে তোমার 2 মাইনাস 2 প্লাস 2 মানে তোমার 2 হয়ে গেল। তাহলে এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু তোমার বেশি করে 2 মাইনাস 1 অর্থাৎ 1 হয়ে যাবে, তাহলে প্রেশারটা কনস্ট্যান্ট আকারে আছে। রিজিয়ন এবং 3 এবং 4 যখন করছে একদম একই রকমের ক্যালকুলেশন, ফেজ হচ্ছে দুটো, কম্পাউন্ড হচ্ছে দুটো, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তোমার সি মাইনাস পি প্লাস 2 করলে তোমার দুটোই থাকছে, এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম তোমার একই থাকছে। আর এই পার্টিকুলার কেসে তোমার ফেজ হয়ে যাচ্ছে তোমার 3টে, সি হচ্ছে তোমার দুটো, এফটা হয়ে যাচ্ছে সি মাইনাস পি প্লাস 2 যখন তুমি করছো, তাহলে 2 মাইনাস 3 প্লাস 2 মানে তোমার একটা হয়ে গেল, তাহলে এফেক্টিভটা হয়ে গেল তোমার বেসিক্যালি 0, তাই এই পয়েন্টটা ইনভেরিয়েন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে তো পুরো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, পরীক্ষা দেখবে তোমার এই দুটোর বাইরে কখনো পড়েনি, হ্যাঁ, ওই জন্য বাকি যে 3টে টাইপ, সেই 3টে টাইপ তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা করতে পারো, কিন্তু এমনিতে আদারওয়াইজ এমনিতে দরকার পড়ে না। তাহলে ইউটেক নিয়ে কথাবার্তা বললে মোটামুটি যতবার পরীক্ষায় পড়েছে দেবে দুটো টাইপের মধ্যেই তোমার পড়েছে, অন্য যে টাইপগুলো আছে সেই টাইপগুলো পরীক্ষা কখনো সেটা সে নিয়ে আসবে, কারণ এইগুলো এমনি একটুখানি কমপ্লিকেটেড বা একটু কঠিন টাইপের বলে এই চ্যাপ্টারগুলো লোকে মানে জাস্ট এমনি পড়তেই চায় না, অ্যাভয়েড করতে চায়। এই জন্য এখান থেকে যে কোশ্চেন্সগুলো পড়ে দেখবে মূলত কুলিং কার্ভ, তারপর হচ্ছে সিম্পল ইউটেকট্রিক, তারপর ইউটেকট্রিক উইথ এ কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট, এই জায়গার মধ্যেই কিন্তু মূলত থাকে। আচ্ছা, এছাড়া আর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে তোমার আইস মিক্সচার বলে একটা ব্যাপার আছে, সেইটা একটুখানি তোমাকে কি বুঝতে হবে। ঠিক আছে, যেটা যে সলিড সলিউশনের কনটেক্সটে, হ্যাঁ, আইস মিক্সচার যেটা, হ্যাঁ, সেইটা একটুখানি তোমাকে দেখতে হবে। এই দেখবে আইসক্রিম স্টোর করা থেকে শুরু করে বা মাংস যখন স্টোর করে তখন দেখবে বরফ শুধু দেয় না, বরফের সাথে হচ্ছে নুন দেয়। খেয়াল করেছে যে যখন এই যে ম্যাড্রাসি মাছ টাছগুলো যখন তোমার স্টোর করে রাখা থাকে, হুম, বা ওই আইসক্রিমওয়ালারা যখন আইসক্রিম মানে সেটা ফ্রিজে করে আইসক্রিম বিক্রি করতে সবসময় নয়, মাথায় করে যখন আইসক্রিম বিক্রি করতে গেলে সাইকেলে করে আইসক্রিম বিক্রি করতে যাচ্ছে, তখন কিন্তু দেখবে ওরা ওই একটুখানি ভালো করে খেয়াল করে দেবে আইসক্রিমগুলো তো ঠিক আছে পলিথিনের মধ্যে জড়িয়ে রাখা রইলো, একটা থার্মোকলের প্যাকেটের মতো থাকে, তার পাশে কিন্তু তোমার প্রচুর বরফের সাথে সাথে হচ্ছে নুন দেওয়া থাকে। কেন, শুধু বরফের টেম্পারেচারটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তুমি নামাতে পারবে না, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে নামালে তোমাকে কন্টিনিউয়াসলি এটা করে যেতে হবে, মানে তোমাকে হিটটাকে এক্সট্রাক্ট করে যেতে হবে। কিন্তু ওই হিমমিশ্র যেটাকে বলা হচ্ছে বা আইস মিক্সচার, যেটা ফ্রিজিং মিক্সচার, আইস মিক্সচার না, এটাকে আইস মিক্সচার না বলে বলা হচ্ছে ফ্রিজিং মিক্সচার। আইস মিক্সচার তো আইস সবসময় তো দেখা উচিত না, একটা ফ্রিজিং মিক্সচার। ফ্রিজিং মিক্সচার, এই ফ্রিজিং মিক্সচার টেম্পারেচার কিন্তু তোমার দেবে -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তুমি নিয়ে চলে যেতে পারছো, মানে নুন নর্মালি সোডিয়াম ক্লোরাইড এবং বরফের যে মিক্সচার তার টেম্পারেচারটা তোমার মানে ইভেন -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তোমার চলে যেতে পারে। আচ্ছা আসলে কি হচ্ছে এখানে খেয়াল করে দেখো, ধরো তুমি প্রথমে শুরু করছো কাকে দিয়ে, শুরু করছো তোমার কাছে যেটা আছে আর কি, যে তোমার ওই আইস থাকে প্লাস জল লিকুইড অবস্থায় কিছুটা থাকে, প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে। ঠিক আছে, এইটা এই তিনজনের মিক্সচার বেসিক্যালি নিয়ে তুমি স্টার্ট করো। আচ্ছা দেখো, এবং এদের টেম্পারেচারটা ধরো এই অ্যারাউন্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড এরা আছে, অ্যারাউন্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড এরা আছে।
আর এমনি খেয়াল করে দেখো যে এই এই যে টেম্পারেচারে এই যে কিছুটা জল আছে, জলের তো সোডিয়াম ক্লোরাইডটা ডিজলভ করবে। তাহলে যেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড উইল ডিজলভ ইন ওয়াটার। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড উইল ডিজলভ ইন ওয়াটার। ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে মেল্টিং প্রসেসটা হলো, হ্যাঁ, তাহলে এই যে এটা মানে তোমার মানে এক সেকেন্ড আমি এটা এইভাবে বলি যে মানে দেখো যদি পিওর জল থাকতো তাহলে তার ফ্রিজিং পয়েন্ট হতে হতো 0°C। এবারে যদি জলে তোমার সোডিয়াম ক্লোরাইড মেশানো থাকে তাহলে তার ফ্রিজিং পয়েন্ট কি হবে? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। মানে এটা ইম্পর্টেন্ট যে দিস সলিউশন, এই যে দিস সলিউশন যেখানে সোডিয়াম ক্লোরাইড মেশানো আছে, দিস সলিউশন হ্যাজ ফ্রিজিং পয়েন্ট লেস দেন 0°C। মানে বোঝার চেষ্টা করো, পিওর ওয়াটার যদি 1 অ্যাটমসফিয়ার প্রেসারে রাখো তার ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0°C। কিন্তু যদি পিওর ওয়াটারের সঙ্গে সোডিয়াম ক্লোরাইডকে হিসেবে ইম্পিউরিটি হিসেবে অ্যাড করে দাও তাহলে কিন্তু ফ্রিজিং পয়েন্টটা 0°C নিচে নেমে যাবে। দিস সলিউশন হ্যাজ ফ্রিজিং পয়েন্ট লেস দ্যান 0°C। ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে যদি এই যদি ফ্রিজিং পয়েন্ট, আচ্ছা বোঝার চেষ্টা করো, ধরো বরফে জলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0°C। এবারে যদি 5°C বরফ থাকে তাহলে সে কি করবে? সে মেল্ট করবে। কি বলছি বোঝার চেষ্টা করো, যে যদি তোমার জলের ফ্রিজিং পয়েন্ট যদি 0°C হয় তাহলে 0°C বেশি টেম্পারেচারে যদি কোনো বরফ থাকে, ধরো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বরফ থাকে, সে তো মেল্ট করবে। এটা তাহলে আমি এই পার্টিকুলার ক্ষেত্রে প্রথমে বরফটাকে রেখেছিলাম 0°C। এবারে তার ফ্রিজিং পয়েন্ট কিন্তু কমে গিয়ে হয়ে গেল কত? 0°C থেকে কম কিছুতে। তার মানে কি হবে? তাহলে তাদের এটা হবে যে দেন ice will melt at 0°C। যেহেতু তোমার ফ্রিজিং পয়েন্ট 0°C কম হয়ে গেছে তাহলে আইসটা কিন্তু এই 0°C যেহেতু মানে ধরো এটা আমি কথা বলছি -1°C হয়ে গেছে, তাহলে এখন ফ্রিজিং পয়েন্ট হয়ে গেছে -1°C। তাহলে -1°C যদি ফ্রিজিং পয়েন্ট হয় তাহলে 1°C কি হবে? ওই করসপন্ডিং জিনিসটা তোমার মেল্ট করবে। আচ্ছা, মেল যদি করে ইট রিকোয়ার্স latent heat of fusion। এবারে যখন আইস মেল্ট করছে তাহলে ইট রিকোয়ার্স latent heat of fusion which it takes from the solution। যেটা সে কোথা থেকে নেবে? না সলিউশন থেকে নেবে। বুঝতে পারছো যে তোমার লেটেন্ট হিট অফ ফিউশন মানে গলনের যে লিন তাপটা, মানে 1 গ্রাম বরফ যখন তুমি জলেতে কনভার্ট করবে, হ্যাঁ, তখন তো 80 ক্যালোরি হিট লাগবে, নাহলে বরফ তো জলে বরফ জল হবে না। তো এই 80 ক্যালোরি হিটটা কোথা থেকে পাবে? সেই সলিউশন থেকে এটা পাবে। তার জন্য কি হবে? টেম্পারেচার অফ দ্য সলিউশন ফার্দার ডিক্রিজেস। তাহলে কি হলো দেখো, যে যে জলটা আছে সে সোডিয়াম ক্লোরাইডকে ডিজলভ করলো, সলিউশনের ফ্রিজিং পয়েন্টে 0°C নিচে নেমে গেল। এবারে সেই 0°C বিলো 0°C যে বরফটা ছিল সে কিছুটা মেল্ট করে গেল। তার মেল্ট করলে কি হবে? সে মেল্টিং এর জন্য যে লেটেন্ট হিটটা সে সলিউশন থেকে নেবে, যেন সলিউশন টেম্পারেচার আবার কমে গেল। আর এবার সলিউশন টেম্পারেচার কমে গেল, এবারে মোর সোডিয়াম ক্লোরাইড will dissolve in this additional water। কারণ যখনই তোমার এই যে এখন তো বরফটা কিন্তু মেল্ট করে যাচ্ছে, বরফটা মেল্ট করে যাওয়াতে সলিউশন বা লিকুইডের পরিমাণটা তো বেড়ে যাচ্ছে। লিকুইডের পরিমাণটা যখন বেড়ে যাচ্ছে সেখানে আরো সোডিয়াম ক্লোরাইড অ্যাড হবে। তাহলে মোর সোডিয়াম ক্লোরাইড উইল ডিজলভ ইন দিস অ্যাডিশনাল লিকুইড। যখনই আবার ডিজলভ করবে দেখো আবার এই প্রসেসটা চলতে আরম্ভ হয়ে গেল। কি হলো? তাহলে সলিউশনের মানে টেম্পারেচার, যেটা ফ্রিজিং টেম্পারেচারটা আরো কমে গেল।
যখন কমে গেল আরো বরফ ডিজলভ করলো, সে বরফ ডিজলভ করার জন্য আরো বেশি রেটেন হিট লাগবে, যেটাকে সলিউশন থেকে নিল, সলিউশনের টেম্পারেচার আবার কমলো। এইটা পুরো প্রসেসটা কন্টিনিউড হচ্ছে। দিস সাইকেল উইল কন্টিনিউ, উইল কন্টিনিউ কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তুমি ইউটেকটিক টেম্পারেচারে পৌঁছাচ্ছ, যেখানে এই বরফ এবং সোডিয়াম করে একসাথে ডিজলভ করে যাচ্ছে। দিস সাইকেল ইজ কন্টিনিউ টিল দ্য ইউটেকটিক টেম্পারেচার। ইউটেকটিক টেম্পারেচার পর্যন্ত কিন্তু এটা তোমার কমতেই থাকবে, কমতেই থাকবে, কমতে থাকবে। ঠিক আছে? এমনি এটা এবং এবং এই ইউটেকটিক টেম্পারেচারটা মোটামুটি -21°C। তার মানে এইরকম করে তুমি -21°C পর্যন্ত তুমি পৌঁছে যেতে পারো। এটা সোডিয়াম ক্লোরাইডের বদলে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড দাও বা অ্যামোনিয়াম নাইট্রেট দাও বা ক্যালসিয়াম ক্লোরাইড দাও, প্রত্যেক ক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন হতে পারে। মজা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর আইস মিক্সচারের টেম্পারেচার কিন্তু -55°C পর্যন্ত হতে পারে। আমরা সোডিয়াম ক্লোরাইড খুব অ্যাভেলেবেল বলে সোডিয়াম ক্লোরাইড দিয়ে ফ্রিজিং মিক্সচারটাকে তৈরি করা, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড করলে টেম্পারেচার -55°C হতে পারে। আবার জলকে ব্যবহার না করে তুমি যদি সলিড কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল নাও, তার টেম্পারেচার -72°C পর্যন্ত হতে পারে। তো দেখো এখানে ফ্রিজ কিছু লাগছে না, স্টিল তুমি টেম্পারেচারটা -21°C রাখতে পারছো। কি ডিসকভারি তুমি বুঝতে পারছো? মানে লোকে কার মাথা থেকে যেটা বেরিয়েছিল, এই যে তুমি যদি একটা ফ্রিজ দিয়ে যদি মাছটা সেই তোমার তামিলনাড়ু থেকে আনতে হয়, তাহলে কিভাবে খরচ করতো? বা তোমার পাড়ার দোকানদার বা একটা নর্মালি বাজারের দোকানদার, সে তোমার ওই সপ্তাহে মাছটাকে কিনে যে মাছটা বিক্রি হচ্ছে না, তাকে যে সুন্দর করে স্টোর করতে পারছে অনেক মাছকে, সেটাকে জাস্ট সিম্পলি তোমার একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে স্টোর করতে হতো, তাহলে সেই টেস্টও থাকতো না এবং সেইভাবে মানে ফ্রিজের টেম্পারেচার অতটা তুমি কমাতেও পারতে না। কিন্তু এই ফ্রিজিং মিক্সার দিয়ে কিন্তু এই কাজটা সে ইজিলি করে ফেলতে পারছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? বুঝছে? বুঝতে পেরেছো? এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 2 নম্বরের কোশ্চেন হিসেবে দেখবে তোমার মাঝে মাঝে পড়েছে। আচ্ছা, আর একটা 2 নম্বরের কোশ্চেন মাঝে মাঝে পড়ে, সেটা হচ্ছে যে তোমার দেখো আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিতে কি দেখেছি? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এবারে এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হতে পারে, এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এমনিতে তোমরা জানো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এটাই তুমি জানো, সেটা কোয়ালিটেটিভ প্রপার্টিতে। কিন্তু এই সিচুয়েশন আমাদের এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হতে পারে। এটা কার জন্য হতে পারে? তাহলে দিস ইজ পসিবল ফর সলিড সলিউশন। সলিড সলিউশনের ক্ষেত্রে সেটা পসিবল। আমাদেরকে টাইপ 4 আর 5 যে দুটো বললাম না, যেখানে একটা সলিড সলিউশন তৈরি হতে পারে, একটা সলিড সলিউশনের ক্ষেত্রে এটা সম্ভব। ধরো তুমি এই ধরো এদিকে জাস্ট ভেপার প্রেসার তুমি দেখছো, ভেপার প্রেসার ধরে নাও এইটা হচ্ছে একটা পিওর সলিডের ভেপার প্রেসার, এটা হচ্ছে একটা পিওর লিকুইডের ভেপার প্রেসার, তাই তো? তাহলে ভেপার প্রেসারটা তোমার পিওর লিকুইডের ক্ষেত্রে বেশি হবে পিওর সলিডের তুলনায়। এবারে তোমাকে মেল করতে গেলে কি করতে হয় না, তোমাকে যেটা করতে হচ্ছে টেম্পারেচারটা বাড়াতে হচ্ছে। টেম্পারেচার বাড়িয়ে যখন ভেপার প্রেসার অফ দ্য সলিডটাকে ভেপার প্রেসার অফ দ্য লিকুইডের সঙ্গে সমান করতে পারবে, তখনই সে বেসিক্যালি মেল্ট করবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে হোয়েন মানে at a particular temperature, at a particular temperature when vapor pressure of pure solid becomes equal to pure liquid, then it melts, তখন সেটা মেল্ট করে। ঠিক আছে? এটা পিওর অবস্থা। আর এবার আমি কি করছি দেখো, যেটা হলো যে যখন সলিড সলিউশন তৈরি হচ্ছে,
দেখো তাহলে এইটা আগে ছিল তোমার এইটা, এই ধরো এইটা, এগুলো হচ্ছে পিওরের জন্য। এবার সলিড সলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, ধরে না এর ভেপার প্রেশারটা তোমার আরো কমে গেল, মানে এখান থেকে এটা তোমার বেসিক্যালি কমে গেল, এটা হচ্ছে পিওরলি সলিড। দেখো এটা হচ্ছে সলিড সলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, ভেপার প্রেশারটা কমে যায় তোমরা জানো। মানে এমনিতে লিকুইডের ক্ষেত্রে কি হয়, এটা ধরো পিওর লিকুইড ছিল, পিওর লিকুইড ছিল, তোমরা জানো তো যে যখন একটা সলিউশন তুমি করবে, লিকুইড সলিউশন আর কি, কোয়ালিটেটিভ প্রপার্টিজের ক্ষেত্রে তো তুমি দেখেছো যে পিওর অবস্থায় যার যা ভেপার প্রেশার হয়, ইন প্রেজেন্স অফ এ সলিউট তোমার ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। এবারে তাহলে লিকুইডের ভেপার প্রেশার কমছে, সলিডের ভেপার প্রেশার কমছে, তাহলে এটাও কমছে আর এটাও কমছে। তাহলে যদি এমন হয় যে ইফ লোয়ারিং অফ ভেপার প্রেশার, মানে দেখো অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ প্রপার্টিজে কি হচ্ছিল না, কোয়ালিটেটিভ প্রপার্টিজে সলিডটা পিওরই থাকছিল। তাহলে সলিডটা যদি পিওরই থাকে আর লিকুইডের ভেপার প্রেশারটা যদি কমে যায়, তাহলে গ্যাপটা কমে গেল, তখন কি হচ্ছে, কম টেম্পারেচার বাড়ালেই তুমি তাকে মেল্ট করতে পারবে, সেগুলো হচ্ছে ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট হচ্ছিল। কিন্তু যদি এমন হয় যে লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ সলিড সলিউশন ইজ greater than liquid solution, then difference increases, তো ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে এটা, দেন higher temperature is required to melt the solid and hence melting point or freezing point, যাই বলো না কেন, মেল্টিং পয়েন্ট অফ দ্য সলিড অথবা ফ্রিজিং পয়েন্ট অফ দ্য লিকুইড অর ফ্রিজিং পয়েন্ট, দুটো একই তো হয়। এটা হচ্ছে তোমার ইনফ্রিজেস। দেখো যেটা হচ্ছে যে এমনি থেকে এটা হয় যে একটা পিওর সলিড পিওর লিকুইড, তার একটা ভেপার প্রেশারের ডিফারেন্স আছে। এবার সলিডের টেম্পারেচার বাড়িয়ে সলিডের ভেপার প্রেশার যখন লিকুইডের ভেপার প্রেশারের সমান হবে, তখন সে বেসিক্যালি মেল্ট করবে, এবং সেটাই হচ্ছে তোমার সলিডের মেল্টিং পয়েন্ট বা লিকুইডের ফ্রিজিং পয়েন্ট। এবারে কোয়ালিটেটিভ প্রপার্টি যেটা হচ্ছিল, পিওর সলিডটা যেমন ছিল তেমন ছিল, আর পিওর লিকুইড এখন বাইনারি সলিউশন হয়ে গিয়েছিল বলে তার ভেপার প্রেশারটা কমে গিয়েছিল। তা যদি কমে যায়, তার ডিফারেন্সটা কমে যাচ্ছে, তখন তোমার বেশি টেম্পারেচার বাড়াতে হচ্ছে না তাকে মেল্ট করানোর জন্য। যখন সলিড সলিউশন তৈরি হচ্ছে, তখন সলিডটা পিওর নয়, সেটা সলিড সলিউশন, তো তারও ভেপার প্রেশার কমছে, লিকুইডের ভেপার প্রেশার কমছে। এবার সলিডের ভেপার প্রেশার যদি বেশি কমে যায় দেন লিকুইড, তখন এই লিকুইড এবং সলিডের ভেপার প্রেশার ডিফারেন্সটা হচ্ছে বেড়ে গেল, তখন তোমাকে বেশি টেম্পারেচার দিতে হবে সলিডটাকে মেল্ট করানোর জন্য। ঠিক আছে, এবং তার জন্য তুমি কি পাচ্ছ না, এই এলিভেশন অফ মেল্টিং পয়েন্ট বা এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্টটাকে পাচ্ছ। বুঝতে পারলে কোয়ালিটেটিভলি যে কেন এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্টটা হয়। মানে নর্মালি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তুমি শুনতে অভ্যস্ত, কিন্তু এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্টও কিন্তু তোমার হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখবে এই ইউটেকটিক থেকে তুমি 10 ইয়ার্স যদি মানে উল্টে পাল্টে দেখো, তাহলে মূলত যে এই কয়েকটা কথা বললাম না, এর মধ্যে থেকে কোশ্চেন্সটা পড়েছে। হ্যাঁ, ইউটেকটিকতে এমনি আরো হয়তো অনেক কিছু বলার সুযোগ থাকে, কিন্তু কোনোভাবেই দেখবে এই যে কনসেপচুয়াল যে জায়গাগুলো বলা হলো, এর বাইরে থেকে দেখবে তোমার কোশ্চেন্স পড়ে না। সিম্পল ইউটেকটেই ম্যাক্সিমামটা সময় পড়েছে। আমি জাস্ট তার সঙ্গে একটা অ্যাডিশনালি জাস্ট একটা ফরমেশন অফ কম্পাউন্ড সেটাকে কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট সেটাকে বললাম, আর যেটা ফ্রিজিং মিক্সচার এবং এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট, যা 2 নম্বরের কোশ্চেন্স হিসেবে তোমার কয়েকবার দিয়েছে আর কি। এইটা আমার মনে হয় যে এইটাকে আর ফার্দার এক্সটেনশন করে আর কামজি করে লাভ নেই। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি এটাকে দেখো এবারে, মানে মানে আমরা প্রায় শেষের দিকে, আমি আরো 2টো ক্লাস নেব,
যেখানে কিছু খাপচারা খাপচারা জিনিসপত্র বাকি আছে, আর ইমমিসেবল লিকুইডসটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, হেনরিজ ল নিয়ে একটুখানি কথাবার্তা বলতে হবে, থ্রি কম্পোনেন্ট সলিউশন নিয়ে হয়তো একটুখানি কথাবার্তা বলতে হবে। এখন ছোটখাটো ছোট ছোট জিনিস আর কি কিছু আছে, মানে মূল জায়গাটা কিন্তু আমরা বলে ফেলেছি। হ্যাঁ, মেন যে টপিকগুলো আর কি। এবারে কখনো কখনো ইমমিসেবল লিকুইড নিয়ে একটা কোশ্চেন এসছে, এবার হেনরিজ ল দিয়ে কখনো হয়তো 1 নম্বরে একটা কোশ্চেন এসেছে। আর এমনিতে নাস ডিস্ট্রিবিউশন ল তো আমরা আগে পড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যেখানে তোমার ওই সলভেন্ট এক্সট্রাকশন, নাস ডিস্ট্রিবিউশন ল হয়তো গত সেমিস্টার সামান্য সেমিস্টারের মধ্যে পড়িয়ে দিয়েছিলাম। যদি কারো পড়া না হয়ে থাকে বলবে, তাহলে সেটা জাস্ট আমরা কভার করে দেবো। আর থ্রি কম্পোনেন্ট মিক্সার কাদেরও সিলেবাস আছে, কাদেরও সিলেবাসে নেই, কিন্তু ঠিক আছে আমি একটুখানি করে দেবো। তাহলে ছোট 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 কতগুলো জিনিস আছে, সেগুলো পুরোটাকে উল্টে পাল্টে আমি করে নেবো। তোমরা যেটা আমি দুটো ক্লাস আরো নেব, কিন্তু মানে মূলত সিলেবাসটা আমাদের এখানে হয়ে গেল। তোমরা যেটা এবারে করো যে 10 ইয়ার্সটাকে খোলো এবারে। হ্যাঁ, আমরা পরের দিন থেকে 10 ইয়ার্সও কিছু কিছু প্রবলেমস করবো। ফেজ ইকুইলিব্রিয়ামে 10 ইয়ার্সটাকে খোলে তুমি দেখো যে থিওরিটিক্যাল কোশ্চেন্স তুমি সব এই পড়ানোর মধ্যে থেকে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওই দু একটা জিনিস ওইখান থেকে কোশ্চেন দিলে সেগুলো তোমার একটু অসুবিধা হবে, সেটা আমি ওই জন্য আগামীতে দুটো ক্লাস তো বাকি আছে। এবং তার সাথে সাথে নিউমেরিক্যাল প্রবলেম, আমরা যে জায়গায় নিউমেরিক্যাল প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, যেমন আগের দিনে পার্সিবল মিসিবল লিকুইডে যে টাইপের নিউমেরিক্যাল প্রবলেম পরে আমরা বলেছিলাম, তার আগে কোয়ালিটেটিভ প্রপার্টিকে সমস্ত রকমের নিউমেরিক্যাল প্রবলেম আমরা বলেছিলাম, ক্যাপারেন ইকুয়েশন, কসিয়াস ক্যাপারেন ইকুয়েশন নিউমেরিক্যাল প্রবলেম আমরা আলোচনা করেছি। তাহলে জাস্ট 10 ইয়ার্সে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো পড়েছে, হ্যাঁ, সেইটা আমাকে বলো, সেটা আমি তোমাদের করে দেবো। আর বইয়েও প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম কষে দেওয়া আছে। এই যে এখানে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম কম কষে দেওয়া আছে, কিন্তু ঠিক আছে তবুও নিউমেরিক্যাল প্রবলেম বেশ কিছু কষে দেওয়া আছে, তো সেখান থেকে তুমি করতে পারো। আদারওয়াইজ হচ্ছে 10 ইয়ার্স থেকে নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো আটকে সেটা বলো, আর তার সঙ্গে থিওরিটিক্যাল প্রবলেম কোথায় কি আটকে টাটকে আছে সেটা আমাকে নেক্সট দিন বলবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই রেখে দেবো। হ্যাঁ, তাহলে আজকে এখানে রেখে দিচ্ছি। আমাদের ধরো নেক্সট লেকচারে আমি কতগুলো জিনিস করব। একটা হচ্ছে তোমার থ্রি কম্পোনেন্ট সলিউশন, এইটা একটুখানি বলার দরকার আছে। হেনরিজ ল একটুখানি বলার দরকার আছে। ইমমিসিবল লিকুইড পেয়ার, এটা থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এক বছর একটা কোশ্চেন দিয়েছিল, ইমমিসিবল লিকুইড পেয়ার আর কি। হ্যাঁ, সেইটা একটুখানি দেখে নিতে। তাহলে এই তিনটে ছোট ছোট জিনিস আছে, এই তিনটে একটা ক্লাসে বলে দেওয়া যাবে আর কি, সেটা আমরা বলবো। আর নাস ডিস্ট্রিবিউশন ল, সলভেন্ট এক্সট্রাকশন, এই রিলেটেড যে জায়গাটা এবং সেই রিলেটেড প্র্যাকটিক্যালও আছে, সেগুলো আমরা গত সেমিস্টারে পড়িয়েছিলাম। স্টিল তোমাদের যদি মনে হয় যে কিছু একটা অসুবিধা, তো বলবো, আমি সেটা করে নেবো। আর নেক্সট ক্লাসে এই কথা টপিক একটুখানি দেখে নেবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। এন্ড অফ লেকচার 12, এন্ড অফ লেকচার। ঠিক আছে, বলো কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। এবারে পরীক্ষার জন্য প্রিপেয়ার হও। হুট করে পরীক্ষা বলে দেবে, তখন কিন্তু সময় পাবে না। আমাদের পড়ানো অনেকটাই হয়ে গেছে, পড়ানোটা অনেক কিছু হয়ে গেছে, সেগুলো এবার আস্তে আস্তে করতে থাকো। হ্যাঁ, আমরা এইটাকে খুব তাড়াতাড়ি শেষ করে নিয়ে, এইটাকে তাড়াতাড়ি শেষ করে আমি একটা অ্যাডিশনাল ক্লাসই দেবো। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সলিড স্টেটটা আছে, সেটা 4-5টা ক্লাস লাগে। সেই সলিড স্টেটের ক্লাসটা আমি এই সপ্তাহ থেকেই তোমার রবিবারে বা শনিবারে, হ্যাঁ, অ্যাডিশনাল টাইম দিয়ে করবো। আমাদের এমনি বুধবার সকালে যেমন ফেজ ইকুইলিব্রিয়ামের ক্লাসটা হচ্ছে চলুক, আর ওখানে যেটা রবিবার সন্ধ্যাবেলা যেটা মানে আদার দ্যান ক্যালকাটায় যে কোয়ান্টামটা পড়ানো হচ্ছিল, সেটা একদম শেষের দিকে ওইটা পৌলমী করে দেবে। আর 2-3টে ক্লাস করতে হবে, তো ভেরিয়েশন প্রিন্সিপালটা অলরেডি একদিন বলেছে। হ্যাঁ, করে আর এমনি হাইড্রোজেন অ্যাটম পর্যন্ত পুরো জিনিসটা অলরেডি বলা হয়ে গেছে। আর কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে সামান্য একটু আধটু কথাবার্তা, 2-3টে ক্লাস হলে ওটা হয়ে যাবে। ওইটা এই দুটো পার্ট হয়ে গেল। আর ক্যালকাটা ইউনিভার্সিটি যারা ফোর্থ সেমিস্টার, তাদের তো মঙ্গলবার সকালে যে কোয়ান্টামের যে বাকি পার্টটা আর কি, সেই পার্টটা আমরা করছি। আর ফেজটা তো এরকম ভাবে হচ্ছে। আর ক্যালকাটাতে তোমার এটা আছে, তোমার সলিড স্টেট পার্টটা আছে। সলিড স্টেট পার্টটা ঠিক আছে, ক্যালকাটা বা আদার দ্যান ক্যালকাটাও আরেকবার জাস্ট করে নিতে পারো। হ্যাঁ, অসুবিধার কিছু নেই। সেটা আদার দ্যান ক্যালকাটা মানে পরের সেমিস্টারে আছে। যাকে ক্যালকাটা সেমিস্টার ইউনিভার্সিটি এই সেমিস্টার আছে, সেটা আমি শনিবার দুপুর রবিবার দুপুর এই সময় ক্লাসগুলোকে নিয়ে দেবো, এটা অ্যাডিশনাল টাইম দিয়ে আর কি। এমনিতে রেগুলারলি দুটো ক্লাস তুমি করতে থাকো। ক্যালকাটা ইউনিভার্সিটি ছেলেদের জন্য হচ্ছে মঙ্গলবার সকালে, আর
বুধবার সকালে। আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে বুধবার সকালে, রবিবার সন্ধে। আর যার যা অ্যাডিশনাল জিনিসপত্র আছে সেটা এক্সট্রা ক্লাসের মধ্যে হয়ে যাবে। যেমন এ সপ্তাহ থেকে আমি হয়তো রবিবারে সলিড স্টেটের ক্লাসটাকে শুরু করে দেব। তো বলো এবারে, কারো যদি কিছু সমস্যা থাকে তো বলো।